ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্য সবাই ভালো আছেন। আহ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে। তো আজকে আমরা একটা কুইক সার্ভে করে নেই, যেহেতু আমরা এক সপ্তাহ পার করে ফেলছি। তো চলেন, ইন দ্য মিনটাইম সবাই জয়েন দিক। এর মধ্যে আমরা একটা কুইক সার্ভে করি, সেটা হচ্ছে যে এখানে আহ, কে কে আছেন অলরেডি ফ্লাটার নিয়ে কাজ করতেছেন বা কাজ করছেন, প্রজেক্ট টজেক্ট করছেন, হ্যান্ড রেজ করবেন। ওকে, আগে বলে নেই, এটা হচ্ছে আপনারা অ্যান্সার দিবেন হচ্ছে হ্যান্ড রেজ করে। ওকে, সো এখানে অলরেডি ফ্লাটার নিয়ে কাজ করছেন বা করতেছেন, এখানে আসছেন প্রফেশনালি আরো নিজেকে ইমপ্রুভ করতে, এরকম কে কে আছেন তারা হ্যান্ড রেজ করেন। 2 মিনিট টাইম নেবো আমি, তো সবাই একটু ধৈর্য ধরেন। ওকে, ভাই একটা কোশ্চেন করি। না এখন না, পরে, হ্যাঁ। ভাই আমি এই কোশ্চেন টপিকের করবো উপরে। পরবর্তীতে, আমি শেষ করে নিই তারপর। আচ্ছা, ঠিক আছে, 14%, সো অলরেডি কাজ করছে ফ্লাটারে বা প্রফেশনালি কাজ করতেছে। আচ্ছা, 14% ওয়েল নোন আছে কারা প্রফেশনালি কাজ করতেছেন এর মধ্যে, একদম প্রফেশনাল জবে ঢুকছেন, বাট ফ্লাটার আরো জানা দরকার এর জন্য এখানে শিখতে আসছেন, অলরেডি ফ্রিল্যান্স মার্কেটে আছেন বা প্রফেশনালি কাজ করতেছেন, একদম সেটাকে বলে প্রফেশনাল ওয়ার্ক। ওকে, তারাই শুধু হ্যান্ডেজ করবেন। 7%। ওকে, ঠিক আছে। ওকে, সবাই হ্যান্ড ডাউন করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। সো এখন আসি, কারা অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এখন ফ্লাটার শিখতেছেন, অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছেন, ফ্লাটারে না, প্রফেশনালি কাজ করতেছেন, ইভেন হচ্ছে মানে ফ্রিল্যান্স মার্কেটেও কাজ করতেছেন, মানে প্রফেশনাল। ভাই আমি কেউ আনমিউট করবেন না কাইন্ডলি, হ্যাঁ, জাস্ট হ্যান্ড রেজ করেন, তাই হবে। ওকে, 17%। ওকে, তো আমি কিন্তু বলছি অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে, ফ্লাটার রিলেটেড না, যারা ফ্লাটার রিলেটেড ছিলেন তারা তো বাদ। আচ্ছা, ওকে, ঠিক আছে, গ্রেট। এখন আন্ডার গ্রাজুয়েটে কে কে আছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন, যে আন্ডার গ্রাজুয়েট আছেন, এখানে ইউনিভার্সিটিতে পড়তেছেন, সিএসসি রিলেটেড, সিএসসি রিলেটেড,
সিএসসি তে কারা কারা পড়তেছেন? হিউজ 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 নাম্বার অফ পিপল, 34। সিএসসি তে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি মানে টেক রিলেটেড, ট্রিপলি না, ট্রিপলি টেক হয় না। সো সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন যারা যারা আছেন তারাই শুধু হ্যান্ড রেজ করবেন। ওকে, বা আরো কয়েকটা আছে, আইসিটি, তারপরে আইসিইই, এরকম যারা আছেন তারাই শুধু হ্যান্ড রেজ করেন। পড়তেছেন এই অবস্থায়, পড়া শেষ, তারা তো শেষই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার বলি যারা সিএসসি নন সিএসসি আছেন, আন্ডার গ্রাজুয়েট করতেছেন, তারা হ্যান্ড রেজ করেন। আন্ডার গ্রাজুয়েট করতেছেন মানে রানিং অবস্থায় আছে, নন সিএসসি। ওকে, গ্রেট, হ্যান্ড ডাউন করেন। এবার শুনি যারা গ্রাজুয়েশন করছেন, সিএসসি নন সিএসসি, এখন মানে সিএসসির কথায় আসি আগে, যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কিন্তু এখন কিছু করতেছেন না, এখন শিখতেছেন, এমন কে কে আছেন, কতজন? মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সিএসসি থেকে বা সিএসসি রিলেটেড সাবজেক্ট থেকে। ওকে, আর নন সিএসসি গ্রাজুয়েট কমপ্লিট করছেন বাট এখন কিছু করতেছেন না, ক্লাসটা শিখতেছেন। ওকে, আমি এবার হয়েছে 15 ধরতেছি। ওকে, ঠিক আছে, এবার চলেন আসি, সিএসসি নন সিএসসি বাদ, গ্রাজুয়েশন ট্রাজুয়েশন সব বাদ, মানে সেলফ টট লার্নার, মানে সেলফ লার্নার আছে না, যারা আর কি প্রোগ্রামিং শিখতেছেন, নতুন প্রোগ্রামিং এ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা যে কোনো জায়গা থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করছেন, এরকম কারা কারা আছেন, বা প্রোগ্রামিং সম্পর্কে খুব মাইনর ধারণা আছে বাট এখন শেখার ট্রাই করতেছেন, বা আদার্স যারা আছেন যারা এই ক্যাটাগরিতে পড়েন না, তারাই হ্যান্ড রেজ করেন। এই যে এতক্ষণ যাবত যত ক্যাটাগরি বললাম এর মধ্যে বাকি কারা আছেন তারা শুধু হ্যান্ড রেজ করবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো এটা আমার জানা দরকার, কারণ যেহেতু আমি ক্লাস নিচ্ছি আপনাদের, তো আপনাদের সাথে অ্যালাইন হওয়াটাও দরকার যে আমি কোন লেভেলের ক্লাসে কন্টিনিউ করব বা কি কন্টিনিউ করা উচিত। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, আর কমেন্টে এই করতে হবে না, আমরা ক্লাস শুরু করে দেই। আপনারা যারা যারা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার হয়ে গেছে আমার সাথে ইন্ট্রোডাকশন, বাকি আপনাদের সাথে পার্সোনাল ইন্ট্রোডাকশন ক্লাস করতে করতে হবে। ওকে, তো আজকে আমরা দেখব ফার্স্ট অফ অল টাইপ কনভার্সন দেখব। আমরা গতদিন বলছিলাম আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে টাইপ কনভার্সেশন বাকি আছে, আমরা টাইপ কনভার্ট করা দেখছিলাম না। আরেকটা হচ্ছে আমাদের ডার্টের অপারেটরটা জানা দরকার, অপারেটরটা আমরা দেখছিলাম না। এই দুইটা দিয়ে শুরু করে দেন হচ্ছে আমরা ইফিলসে যাব। ইফিলস খুবই ইজি জিনিস, ইফিলস নিয়ে মাথা ঘামানোর এত কিছু নাই। ইফিলস নিয়ে যে আপনি মানে খুব বেশি একটা ইফেক্ট মানে এফোর্ট দিতে হবে এমন কিছু না, আবার যে খুব খেয়াল না তাও না। তো আপনারা যারা প্রবলেম সলভিং করছেন তারা হয়তো জানেন, বাট যারা করেন নাই তাদের জানা একটু দরকার যে আসলে প্রবলেম সলভিং যেটা আছে এটা মেইনলি আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের খেলা। ডাটা স্ট্রাকচার আর কন্ট্রোল স্টেটমেন্ট, কোন জায়গায় ইফিলস দিব, কোন জায়গায় লুপ চালাবো, কতগুলা লুপ চালাবো, লুপ চালাইলে কি সমস্যা, একটা লুপের কমপ্লেক্সিটি এত, একটা মেমোরি নিলে মানে মেমোরি কমপ্লেক্সিটি কিভাবে, এগুলা নিয়েই পুরো একবার বেসিক ডাট, মানে বেসিক ডাট বা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন ওটা নিয়েই পুরোপুরি প্রবলেম সলভিং হয়। তো ইফিলসটাও জানা খুব ইম্পর্টেন্ট। ইভেন যারা ওই যে বলেন না যে ভাই ইফিলস স্ট্রং করব কিভাবে, তখন আমরা বলি যে আচ্ছা, এই যে কোড মামার মধ্যে যে প্রবলেম সলভিং গুলো আছে এগুলোই করেন, বেসিক জানা থাকলেই হয়। আর যদি আপনি টাইম কমপ্লেক্সিটি, মেমরি কমপ্লেক্সিটি সম্পর্কে ধারণা ভালো থাকে, এটা আপনার জন্য বেনিফিশিয়াল, এটা পরবর্তীতে আপনার কাজে লাগে। স্পেশালি আমাদের ইন্ডিয়া এতটা বেশি ইফেক্ট পড়ে না, কারণ আমরা এরকম লার্জ অ্যামাউন্ট অফ জিনিস হ্যান্ডেল করি না। এটা বেশিরভাগ কাজে লাগে যারা ব্যাকএন্ড ডেভেলপার, তাদের খুবই দরকার। অনেকে এটার প্রায়োরিটি দেয় না, বাট আমি মনে করি যে বেসিক প্রবলেম সলভিং একটু একটু জানা দরকার। বাট আমরাও অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং করব সবার সাথে একটু অ্যালাইন হয়ে নেই এই জিনিসটা নিয়ে, যে আমরা আসলে তাহলে কি করি।
আমরা কি তাহলে প্রবলেম সলভ করবো না ভাই? আমরা কি প্রবলেম সলভিং জানবো না? অ্যাকচুয়ালি আমরা প্রবলেমই সলভ করি। তারাও প্রবলেম সলভার, আমরাও প্রবলেম সলভার। ওই যে যারা লিড কোড করে বা কোড ফোর্সেস করে, ইউভিএ তে প্রবলেম সলভ করে, ইউআরআই যেটা ছিল আগে, ক্রাউড বি বা বিগ ক্রাউড এরকম কিছু একটা হয়েছে, ওখানে প্রবলেম সলভ করে। তারাও প্রবলেম সলভার, আমরাও প্রবলেম সলভার। সো আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য, ছোট একটা পার্থক্য আছে। তারা ছোট পরিসরে প্রবলেম সলভ করে, বা ওই সময়ে আমরা ছোট পরিসরে প্রবলেম সলভ করি, তারা বাদ দিই, কারণ আমরাই ওই পোর্শন অফ পাবলিক যারা ওই প্রবলেমগুলো সলভ করি। তো ওই সময় আমরা ছোট একটা প্রবলেম, ধরেন একটা 10 লাইনের ডিসক্রিপশন আছে, দেন কিছু টেস্ট কেস আছে, ইউজ কেস আছে, যে এরকম ভাবে আমাকে সলভ করতে হবে। তো এই যে একটা ছোট প্রবলেম, তখন আমরা সলভ করি। বাট আমরা এখানেও প্রবলেম সলভ করি। আমরা যখন সফটওয়্যার বানাই, ফ্লাটার অ্যাপ্লিকেশন হোক, ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন, হোয়াট এভার ইট ইজ, আমরা এখানেও একটা প্রবলেম সলভ করি। বাট এই প্রবলেমটা অনেক বড়। প্রবলেমটা কেমন? প্রবলেমটা হচ্ছে আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হবে, যে ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে একটা স্কুলের ম্যানেজ করার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে সলভ করতে হবে। আপনি কিন্তু অ্যাবস্ট্রাকশন অনেক অনেক অ্যাবস্ট্রাক্ট লেভেলে একটা আইডিয়া দিয়েছে যে আচ্ছা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হবে। এখন ভাবেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম কত বড় হইতে পারে একটা স্কুলে। মনে করেন যে আহ, ছোট লেভেল থেকে শুরু করে, ছোট পরিসরে একটা ভাবেন যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, স্কুলের টিচারদের ম্যানেজ করা শুরু করে, স্কুলের স্টুডেন্টদের ম্যানেজ করে, মানে তাদের খাতা হিসাব রাখা, যে মার্কস হিসাব রাখা, সবকিছু মিলে একটা ব্রড একটা সিস্টেম দাঁড়ায়। তো এখন কোন পোর্শনটুকু হ্যান্ডেল করবে ওটা আপনাকে বলে দেয় রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে। তো তার মানে ওখানেও আমরা প্রবলেম সলভ করি। তো ছোট পরিসরে যারা প্রবলেম সলভ করে আসে, তারা এই ক্ষেত্রে বেনিফিশিয়াল হয় কিভাবে? তারা অলরেডি প্রবলেম সলভ করে ইউজ টু। তারা জানে প্রবলেম সলভ করতে গেলে এই এই স্টেপের মাধ্যমে যেতে হবে। আগে প্রথমে আমাকে প্রবলেমটা বুঝতে হবে, দেন আমার প্রবলেমটা নিয়ে অ্যানালিসিস করতে হবে যে এটা কত ভাবে সলভ করা যায়। হতে পারে সে প্রথমে একটা ব্রুট ফোর্স, আমরা বলি সবচেয়ে মানে কি বলে এটাকে, নিচ ওয়েতে সলভ করাকে বলি ব্রুট ফোর্স, যে লুপ চালায় আগে সবকিছু না মেনে আমরা করে দিই। মানে প্রবলেমটাকে আগে সলভ করো ভাই, তারপরটা পরে দেখা যাবে। তো আমরা এইভাবে প্রবলেমটাকে সলভ করি। সলভ করার পর পরে চিন্তা করি আচ্ছা এটা কি কি অপটিমাইজ করা যায়, এটার মধ্যে কি এই জিনিসটা আপডেট করা যায়, ওই জিনিসটা আপডেট করা যায়। এইভাবে আমরা তখন আরো অপটিমাইজ ওয়েতে, বেটার ওয়েতে প্রেজেন্ট করি। ওকে। তো তারা এই প্রসেসটার মধ্যে দিয়ে অলরেডি গেছে, দ্যাটস ওয়াই তাদের জন্য বেনিফিশিয়াল হয়। তারা তাড়াতাড়ি কি করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। তাদের কাছে নতুন কিছু মনে হয় না। তার মানে যে এই প্যাটার্নটা আমি কোথাও দেখছি, বাট সে পুরোপুরি মিলাইতে পারে না যে হ্যাঁ এখানে তো আমি বড় সফটওয়্যার বানাচ্ছি, কিন্তু সে আসলে এই প্যাটার্নটার সাথে অলরেডি ইউজ টু। তো এই ক্ষেত্রে যারা প্রোগ্রামিং এ নতুন, তাদের জন্য আমরা বলি যে হ্যাঁ ভাই প্রবলেম সলভ করতে হবে না। দেখবেন যে আমি দু এক জায়গায় বলে দিছি বা বলিও, এখনো বলি। কেন বলি? কারণ ওই প্রবলেম সলভ করতে গিয়ে আপনি কি করতে পারবেন না, এখন আমাদের কোর্সের সাথে অ্যালাইন হইতে পারবেন না। তো আপনাকে এখানে যতটুকু শেখা দরকার শিখেন, প্যারালালি আপনি করতে থাকেন। প্যারালালি আপনি বেসিক ডার্টের মধ্যে, যেহেতু আপনাকে 2টা মডিউল 4টা মডিউল আছে, এই 4টা মডিউল আপনি কোড মামা থেকে ছোট ছোট প্রবলেম গুলো সলভ করেন, এতে আপনার বেসিক আইডিয়া গুলো হবে। ডার্টে যে বেসিক কিছু সিনটেক্স আছে, এগুলো সম্পর্কে আপনার মানে বেটার অ্যালাইনমেন্ট আপনার মাথার মধ্যে তৈরি হবে, একটা প্যাটার্ন খুঁজে পাবেন। পরবর্তীতে হতে পারে আপনি ফ্লাটার শিখলেন, পাশাপাশি লিড কোড করলেন রেগুলারলি। হতে পারে একদিন আপনি গুগলে চলে গেলেন। ওকে, গুগলে চলে গেলে বা অ্যামাজন ট্যামাজন ফ্যাঙে গেলে আমাদের জানায়েন, আমাদের উস্তাদ থেকে পোস্ট দেয়। তো আপনাদের নাম নিয়েও একটা পোস্ট দেওয়া হবে, অবশ্যই জানাবেন। ঠিক আছে? সো চলেন আমরা আমাদের ক্লাসে ব্যাক যাই। তো আজকে আমরা প্রথমে দেখব টাইপ কনভার্সন। খুবই খুবই ছোট একটা জিনিস, খুবই নামটা বেশি ফ্যান্সি, বাট জিনিসটা খুবই ইজি আর একটা জিনিস। তো ডোন্ট ওয়ারি, নাম শুনে ভয় পেন না। তো আমরা চলেন আমাদের প্রোগ্রামের যে এন্ট্রি পয়েন্টটা আছে মেইন, এই মেইন ফাংশনটাকে লিখে লিখে ফেলি। তো কার্লি ব্রেসেস, তার প্যারেন্থেসিস, দেন কার্লি ব্রেসেস। তো এটার ভিতরে আমরা কোডটুকু লিখবো। তো আমাদের টাইপ কনভার্ট করতে হবে। আমরা জানি ডাটায় 4টা প্রিমিটিভ টাইপ আছে, ইভেন আমাদের 2টা কম্পাউন্ড ডাটা টাইপ আছে, যেটা হচ্ছে লিস্ট আর ম্যাপ। ও সরি, 3টে আছে, সেট আছে, রাইট, সেটও আছে। তো এগুলো আমাকে ডাটা স্ট্রাকচারও বলতে পারি। লিস্ট সম্পর্কে অলরেডি জানি, এটা আমাদের ডাটের অ্যারে, যেটাকে বলি আমরা গ্রোয়েবল লিস্ট। ওকে। সো আমরা এই গ্রোয়েবল লিস্ট আবার চাইলে ফিক্স লেন্থও রাখতে পারি, ওটা আমি শিখাই না কাউকে কখনোই। কেন শিখাই না? কারণ আমি ওভার কমপ্লিকেটেড করতে চাই না। তো ওটাও আছে দুনিয়ায়, ওটাও এক্সিস্ট করে, ফিক্স লেন্থের একটা লিস্ট। ওকে, ওটা ফরগেট অ্যাবাউট দ্যাট। তো আমরা এবার চলেন আমরা একটা কি করি, একটা ডাটা টাইপ নেই, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবলের নাম হচ্ছে ধরেন ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট নাম্বার এটা আছে হচ্ছে 12। এবার একটা ডাবল টাইপের আরেকটা নাম্বার ক্রিয়েট করি, যেটার নাম থাকবে সেকেন্ড নাম্বার।
ওকে, তো এটা হচ্ছে ধরেন পায়ের ভ্যালু 3.1416, এটা হচ্ছে ফিক্স একটা ভ্যালু পায়ের। আহ, তো সেকেন্ড নাম্বার, ধরেন র্যান্ডম দুইটা নাম্বার আছে, এই দুইটাকে আমার এখন যোগ করতে হবে। সো এবার দেখেন একটু ম্যাজিক, দেখেন এইখানে একটু খেলা আছে যেটা অনেকে বুঝে অনেকে আবার বুঝে না। তো দেখেন এইখানে কি করতেছি আমরা, যেহেতু একটা ইন্টিজার আর একটা ডাবল, আমি কি করি ইন্টিজারের ভিতরে একটা ইন্টিজার নামে একটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে রেজাল্ট, যেটা আমাদের ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার এই দুটাকে যোগ করে রাখতে চাই। এবার সে আমাকে ইরর দিচ্ছে, কি ইরর দিচ্ছে, এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ ইন্টিজার। সো ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে ডাবল ভ্যালু রাখতে পারবো না। এখানে তো ডাবল ভ্যালু হওয়ার কথা না, একটা তো ইন্টিজার আছে আর একটা ডাবল আছে। কেন ডাবল হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমরা যখন একটা ইন্টিজারের সাথে ডাবলের যোগ করি তখন আসলে এটা বড় টাইপ কোনটা, ডাবল। তো তখন বলে তুমি ইন্টিজার যেহেতু তুমিও তো আমার একটা সাব টাইপ, সো দুইজনে মিলে আমরা কি হয়ে যাই, ডাবল হয়ে যায়, তখন তাদের ডাটা টাইপ কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। তো আমি যদি চাই এই যে ডাবলটা এটাকেও ইন্টিজারে কনভার্ট করতে, তাহলে খুব সহজেই কনভার্ট করা যায়, কারণ দুইটার বাপি একজন একজন। এটা দুইটার বাপি হচ্ছে নাম্বার। এই যে দেখেন নাম, নাম নামে একটা ক্লাস আছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপ, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই ক্লাস হচ্ছে তাদের প্যারেন্ট, রিলেশনশিপ আমরা আপকামিং ডেসে পড়বো। বাট দুইটার বাপ হচ্ছে একজনই। এই যে দেখেন ইন্টিজারে যাই, ইন্টিজারেও সেম, দুইটার বাপ কে, নাম। তো বলতেছে যেহেতু দুইজনই একই রকম দেখতে, তো দুইজনকে টাইপকাস্ট করা আসলে অনেক ইজি। জাস্ট আমি যদি চাই আহ এই যে আমাদের সেকেন্ড নাম্বার আছে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করবো, জাস্ট ডট লিখবো, তারপর লিখবো টু ইন্ট, টু ইন্ট মানে ইন্টিজারে কনভার্ট করে দাও কাকে, 3.1416 কে। তো এবার কি ইন্টিজারে কনভার্ট করলে কি করবে, এই যে দশমিক আছে এখান থেকে সবটুকুকে ফেলে দিবে, ফেলে দিয়ে এখন তার ভ্যালু কত, 3। এবার চলেন আমরা এটাকে প্রিন্ট করি, রেজাল্টটাকে, রেজাল্টটাকে প্রিন্ট করে আমি রান করে দেই। এবার দেখেন কত এসে পড়ছে, 15। 12 আর 3 যোগ করলে কত হয়, 15। সো 15 সে প্রিন্ট করে ফেলছে। ওকে গ্রেট, আমরা এভাবে করলাম। বাট আমার তো এমনও হতে পারে আমার রেজাল্ট, ধরেন রেজাল্ট 2 আছে, আমি মিনিংফুল কোনো নাম দিচ্ছি না, ধরেন উল্টাপাল্টা একটা নাম দিয়ে দিলাম রেজাল্ট 2। এখানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুইটা যোগ করে রাখতে চাই উইথআউট টাইপ কাস্টিং। তাহলে কি করতে হবে, এখানে তো আমার ডাবল আছে, এখানে হচ্ছে ইন্টিজার আছে। তো এবার দুইটা যোগ করে কি হয়ে গেছে, দুইটা যোগ করে ডাবল হয়ে গেছে, তার মানে এখানে আমাকে অবশ্যই ডাবল নিতে হবে, এখানে একটা ডাবল টাইপের ভেরিয়েবল নিতে হবে। ওকে, এবার আমি যোগফলটা আমি এখানে প্রিন্ট করে দেই, রেজাল্ট 2। তো আমি রান করাই, দেখেন 15.1416। সে কি করছে, একটা ইন্টিজার আর একটা ডাবল যোগ হয়ে অলওয়েজ কি রিটার্ন করে, ডাবল রিটার্ন করে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, দেন আমাদের ধরেন আমি যদি চাইতাম যে এই যে ইন্টিজার ছিল এই ইন্টিজারটাকেও ডাবলে কনভার্ট করে দেবো, তাহলে কিভাবে কনভার্ট করতে পারতাম, তাহলে ওই যে আগের মতো ডট টু ডাবল, দ্যাটস ইট। জাস্ট টু ডাবল দিয়ে দিলেই আপনি কি করতে পারবেন, এটাকে ডাবলে কনভার্ট করে ফেলতে পারবেন। ওই রান হয় না কেন, ওকে এই যে দেখেন ডাবলে কনভার্ট হয়ে গেছে, যেহেতু আমাদের অলরেডি ডাবল আছে সো এখানে কোনো ভিজিবল এফেক্ট দেখতে পারছি না। তো ধরেন আমি চাই এই যে আমাদের ডাবল ভ্যালুটা আছে এটার পর দুইটা দশমিক প্রিন্ট করাইতে, প্রিন্ট করানোর সময় আমি চাই এইখান থেকে কেবলমাত্র 2 দশমিক বা 1 ঘর বা 2 ঘর একটা ফিক্স অ্যামাউন্ট অফ ঘর আমি প্রিন্ট করাইতে চাই বা দেখাইতে চাই। তো এটা কিভাবে করবো, এটা দেখানোর উপায় কি? তো এটা দেখানোর জন্য খুব ইজিয়ার ওয়ে আছে, আমাদের যে ডাবল আছে এটার পর ডট ডট, এখানে দেখেন অনেকগুলা জিনিস আছে, ইজ ফাইনাইট, ইজ ইনফাইনাইট, ইজ নেগেটিভ কিনা, সিলিং কিনা, ফ্লোর কিনা, এর মধ্যে নিচে যাইতে যাইতে পাবেন টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, টু স্ট্রিং অ্যাজ ফিক্সড মানে এটা কি স্ট্রিং করে একটা ফিক্স নাম্বার অফ ফ্র্যাকশন ডিজিট শো করবে। তো কত ডিজিট আমরা শো করতে চাই, আমরা চাই 2 ডিজিট শো করতে। এবার যদি আমি রান করে দেই তাহলে দেখেন 15.14 কে শো করে দিছে। ওকে, সো 15.14। সো আমাদের এখানে দেখতে পারতেছি যে আমরা কি করতে পারতেছি, একটা ফিক্স অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন, ডিজিট ফ্র্যাকশন আমরা এখানে দেখাতে পারতেছি। আচ্ছা, এবার যদি চাই আমরা আমাদের একটা স্ট্রিং ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে নেম, এটার মধ্যে কি রাখবো, এটার মধ্যে হচ্ছে রেজাল্ট 2 কে রাখবো। রেজাল্ট 2 হচ্ছে একটা ডাবল,
সো আমি এটাকে রাখতে চাই আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে। তো এটা কিভাবে রাখতে পারি? তো এটাকে রাখার জন্য অবশ্যই আমি ডাবল কি করতে পারি না, স্ট্রিং এর মধ্যে রাখতে পারি না। যদি রাখতে চাই তাহলে কি করতে হবে, ট্রু স্ট্রিং নামে একটা ফাংশন আছে, ওটাকে আমার কি করতে হবে, কল দিতে হবে। টু স্ট্রিং নামে যে ফাংশনটা আছে এটাকে কল দিলেই সে কি করবে, রেজাল্ট টুকে স্ট্রিং এ কনভার্ট করে দেবে। দেন আমরা কি করতে পারবো, দেন আমরা নেমের মধ্যে রাখতে পারবো। ওকে, আমরা স্ট্রিং এ কনভার্ট করে দেখলাম। সবকিছুকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য ডট টু স্ট্রিং লিখলেই আমরা ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে পারি। ওয়েল, তো এই পর্যন্ত হয়ে গেল। তো আমাদের এখন নেমের ডাটা টাইপ কি? তো আমরা যদি চাই একটা ডাটা টাইপ দেখতে, তো দেখেন রান টাইম টাইপ, রান টাইম টাইপ। এবার যদি আমি এখানে রান করি তাহলে দেখতে পারবেন যে এই যে নেম ভেরিয়েবলটা আছে এটা ডাটা টাইপ কি, এই রান টাইম টাইপ দিয়ে আপনি দেখতে পারবেন রান টাইমে এর ডাটা টাইপটা কি। তো রান টাইমে ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তা আমি চাই, এবার চাচ্ছি যে এই যে নেমের মধ্যে তো একটা স্ট্রিং আছে, রাইট? স্ট্রিং এর মধ্যে কি আছে? স্ট্রিং এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের ওই যে যে ডাবলটা আছে ওই ডাবলটাকেই রাখছি। এটা কিন্তু স্ট্রিং আকারে দেখাচ্ছে, যদিও ডাবল কোড দেখাচ্ছে না, বাট এটা অ্যাকচুয়ালি স্ট্রিং ফরম্যাটে, তাই না? ডাটা টাইপ তো স্ট্রিং। এখন আমি চাচ্ছি এটাকে ডাবলে কনভার্ট করতে। তো ডাবল টাইপের একটা ভেরিয়েবল আছে, ডাবল টাইপের একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম হচ্ছে ডি। সো এটা 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 দেওয়া যাবে না। আমরা ধরেন যে রেজাল্ট 3, কি উল্টাপাল্টা নাম দিচ্ছি। তো রেজাল্ট 3 এর মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে 12.34 যোগ আমাদের যে নেমটা আছে, যদিও নামের সাথে কাজের মিল নাই, নেম নামে ভেরিয়েবলটাতে কি বোঝানো হচ্ছে এটা আসলে বোঝাটা। তো এই যে নেমটা আছে এটা কি একটা স্ট্রিং টাইপ, আমি কি করতে চাচ্ছি, এই 12-র সাথে নেমের মধ্যে তো এই যে এরকম একটা ভ্যালু আছে যেটা কি এটা ডাবল থাকার কথা ছিল, কিন্তু আমরা ওটাকে টু টু স্ট্রিং এ করে একটা স্ট্রিং ভেরিয়েবল বানিয়ে দিছিলাম। আমি এটাকে এখন ডাবলে কনভার্ট করতে চাই, ডাবলে পার্স করতে চাই, পার্সিং করতে চাই। এবার আসতেছে এই যে আমাদের স্ট্রিং আছে, স্ট্রিং এর বাপ কি আমার নাম্বার, নাম্বার তো না। তো দুইটা একই ফ্যামিলি থেকে কি করে না, একই ফ্যামিলি থেকে আসে না, কিন্তু আমরা তো এটাকে চাই ডাবলে নিয়ে আসতে। তো ডাবলে নিয়ে আসার জন্য তাহলে কি করতে হবে, ডাবল ডট পার্স, কোনটাকে পার্স করব, কোন স্ট্রিংটাকে, এই যে নেমটাকে আমরা পার্স করতে চাই। ওকে, এবার আমি যদি রান করি, এই রেজাল্টটাকে যদি প্রিন্ট করি যে রেজাল্ট রেজাল্ট 3, এবার সে তাহলে কি করলো, সে ডাবল নামে, আচ্ছা যারাই আনমিউট করতেছেন কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, হ্যাঁ খেয়াল রাখবেন যাতে আনমিউট না হয়। তো এখানে ডাবল নামে একটা ভেরিয়েবল আছে, ডাবল টাইপের একটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে রেজাল্ট 3। এটার মধ্যে আমি 12.34 রাখছি, তার সাথে যোগ করছি হচ্ছে নেমটাকে। নেমের মধ্যে যে ভ্যালুটা আছে, নেমের মধ্যে ভ্যালুটা কি ছিল, একটা স্ট্রিং টাইপের ছিল। স্ট্রিং আর ডাবল কিন্তু কখনো যোগ করা যায় না। তো যোগ করতে গেলে আমার কি করতে হবে, অবশ্যই নেমটাকে আমাকে পার্স করতে হবে কিসে, ডাবলে। তো ডাবল ডট পার্স নামে একটা ফাংশন আছে, ওটার ভিতরে স্ট্রিং নেই, ওই স্ট্রিংটাকে আমি কি করে দিলাম, এবার এবার পার্স করে দিলাম। তো পার্স করার পরে এবার কি হয়ে গেছে, এটা টাইপ কি ডাবল হয়ে গেছে। এবার যোগ করে রেজাল্ট 3-তে রাখবে, রেজাল্ট 3টা আমরা প্রিন্ট করে দেব। রান করে ফেলি, এই যে দেখেন। তো 15.14 সাথে যোগ হয়েছে 12.34, যোগফল হচ্ছে এইটা। তো আমরা ডাবলে পার্স করলাম, তাহলে কি এরকম ভাবে ইন্টিজারেও পার্স করতে পারি? তো চলেন দেখি। তো ইন্টিজার ধরেন এ নিয়ে নিলাম। তো আমি কি করি, ইন্টিজার ডট ইন্ট ডট পার্স, কাকে পার্স করব, স্ট্রিংটা কোনটা, স্ট্রিং ধরেন স্ট্রিং হচ্ছে এইটা 123, এটাকে 123। এটাকে যদি আমি এবার প্রিন্ট এ যোগ 34 দেই, তাহলে আমার যোগফলটা দেখানোর কথা, দেখেন খুব ভালোভাবেই যোগফলটা দেখাইছে। তার মানে কি হয়েছে, 123টাকে আমি পার্স করছি, ইন্টিজারে পার্স করছি। ওকে, তো এবার যদি আমি চাই যে এই যে এটা আছে এটাকে তো আমি পার্স করছি, এবার ধরেন কেউ একজন পাকনামি করে এখানে এফ দিয়ে দিছে। এবার যদি আমি পার্স করি, সে কি করতে পারে নাই, সে এটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে পারে নাই, ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে পারে নাই। তো এইসব সিচুয়েশনে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ট্রাই পার্স। আমরা ট্রাই করব পার্স করার জন্য, যদি হয় হবে, না হলে কি করবে সে, এরকম
অ্যাপটা ক্র্যাশ করতে পারে, বাট আমরা চাইলে এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, যে এরকম করে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়, কিন্তু সে ক্র্যাশ করবে না। দেখেন এখানে কিন্তু ক্র্যাশ করে নেই। তো এখানে সে ট্রাই পার্স দিয়ে কি করে, ট্রাই পার্স দিয়ে এখানে পার্স করার ট্রাই করে, যদি না হয় যে ডাবল ডাবল কোশ্চেন মার্ক দিছি না, এটা হচ্ছে নাল টাইপের। তো এটা না আমরা এখনো পড়ি নাই, পড়ার পরে আমি এটা নিয়ে আরো ডিটেলসে বুঝাবো। তো আপাতত ট্রাই পার্স বলতে কিছু আছে, এটা আপনারা জেনে রাখেন, বাট পরবর্তীতে আমরা এটা ইন ডিটেলসে পড়বো। সো আমরা এখন পার্স ইউজ করবো, বাট জেনে রাখেন যদি এমন টাইপ এরকম কখনো থাকে যে ইউজার কোন টাইপের ইনপুট দিবে আই ডোন্ট নো, ওটা পার্স করতে আদৌ পারবো কিনা, তখন হচ্ছে আমরা ট্রাই পার্সটা ইউজ করব। ট্রাই পার্স কি করে, সে পার্স করার ট্রাই করে, যদি ট্রাই করে না পারে তখন এই যে ডাবল কোশ্চেন মার্ক, বা আমরা এটাকে বলি নাল অপারেটর, নাল অপারেটরের পাশে যে একটা মার্কস দিয়ে দেবো যে আচ্ছা এটা যদি না পারে তাহলে এই নাম্বারটা দিয়ে দিবা। তো আমি যদি এবার রান করি, দেখেন কি করছে, ওই নাম্বারের সাথে 34 যোগ করে দিচ্ছে। তো এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আমরা বলি। তো বাই ডিফল্ট ডিফল্ট ভ্যালু এগুলো জিরোই রাখা উচিত, যে যদি না পারে জিরো দিয়ে দিবে, জিরোর সাথে 34 যোগ করার ট্রাই করছে, যোগ করে 34 পাইছে। একদম বেসিক টাইপ কাস্টিং, এতটুকু হইলেই আপনার মোটামুটি কাজ চলে যাবে। বাট ওভার দ্য টাইম আমরা আরো কিছু শিখবো, তো ওটা আমাদের ইন ডিটেলস এর মধ্যে গিয়ে পড়বে। ওকে, এই পর্যন্ত যাদের ভাই একটু কোশ্চেন আছে, রিক্যাপ করে দিলে ভালো হইতো। অলরেডি রিক্যাপ করলামই তো আমি এটা। তো আপনারা যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। সো কেউ কাইন্ডলি মিউট করবেন না যখন আমি ক্লাস নিচ্ছি, তাহলে কি হয় ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি সবার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আচ্ছা আসিফ ভাই বলেন। আসিফুল্লাহ ভাই। ওকে মাহিম ভাই বলেন। জি ভাইয়া, আমি 8 নাম্বার লাইন থেকে 14 নাম্বার লাইন পর্যন্ত বুঝি নাই। ওই স্ট্রিং অ্যাজ ফিক্সড আর রান টাইম আর হলো ট্রাই পার্স, এটা বুঝি নাই আসলে। মানে কোনটুকু বুঝেন না, এইটুকু বুঝেন নাই? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি 8 আমি। নাম্বার থেকে 14 নাম্বার লাইন পর্যন্ত। ঠিক আছে মিউট করেন। সালমান ভাই। জি ভাইয়া, ওই যে রান টাইম টাইপটা একটু প্রবলেম হচ্ছে, এটা বুঝি নাই ভাই। আচ্ছা ওকে, রুস্তম ভাই। সেম ভাইয়া, রান টাইম টাইপ। ওকে শুভজিৎ ভাই। ভাই হচ্ছে ট্রাই পার্সের পরে যে আপনি 1 2 3 F লিখলেন, এটা বুঝি নাই আর কি। ঠিক আছে ওকে ওকে, ঠিক আছে, যাদের কোশ্চেন হয়ে গেছে তারা হ্যান্ড ডাউন করে ফেল। ওকে, সো আমরা আমরা এখানে মেইনলি শেখার ট্রাই করছি হচ্ছে টাইপ কাস্টিং। আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে কাস্ট করে নেওয়ার ট্রাই করছি। তো এখানে দেখেন ইন্টিজার একটা রেজাল্ট আছে, আমাদের একটা ভেরিয়েবল টাইপ ছিল যেটা হচ্ছে ডাবল টাইপের। তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি, কনভার্ট করে একটা ইন্টিজার টাইপের মধ্যে টাইপ রেজাল্ট ভেরিয়েবল আছে, ওই রেজাল্ট ভেরিয়েবলের সাথে আমরা একটা ইন্টিজার আর একটা ডাবলকে পার্স করে ইন্টিজারে কনভার্ট করে আমরা রেজাল্টটা ইন্টিজার করে রাখছি। সেম ভাবে আমরা এখানে দেখেন একটা ফার্স্ট নাম্বার যেটা আছে এটা টাইপ হচ্ছে ইন্টিজার, এটাকে ডাবলে কনভার্ট করছি টু ডাবল নামে একটা ফাংশন দিয়ে। তার সাথে সেকেন্ড নাম্বার তো অলরেডি ডাবল ছিল, তো দুইটা যোগ করে একটা ডাবল ভেরিয়েবলের মধ্যে আমরা মানটা রাখছি। তো আমরা রেজাল্ট দুটোকে প্রিন্ট করছি। এখানে রেজাল্ট টু যেটা ছিল এটা একটা ডাবল টাইপের রেজাল্ট ছিল, তো আমি চাচ্ছিলাম যে ওখানে 4 ঘর ছিল লাস্টে, তো আমি চাচ্ছিলাম যে 2 ঘর দেখাবো। তো এর জন্য আমরা রেজাল্ট টু ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড এটা কি করে, তো আপনি দশমিকের পরে কয়টা ঘর দেখাবেন এই নাম্বারটা নাই, তো এখানে আমরা 2 দেখাইছি। সো সে কি করবে, এই যে দশমিকের পরে 2 ঘর দেখাইছে। আচ্ছা, তো এইখানে দেখেন আবার রেজাল্ট টু ডট টু স্ট্রিং, আমরা যদি চাই যে একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে, তাহলে আমরা ওই যে নাম্বার আছে তারপর ডট টু স্ট্রিং দিলেই ওই নাম্বারটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি রান টাইপে, আমি যদি যখন অ্যাপটা চলতেছে বা প্রোগ্রামটা চলতেছে, তখন আমি যদি চাই যে এই যে দেখতে আমার এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কি, তো ডাটা টাইপটা দেখার জন্য আমি তো আর গেস করতে পারবো না। সো ওই ভেরিয়েবলের পরে ডট দিয়ে আমরা যদি রান টাইম টাইপ লিখি তাহলে দেখতে পারবো ওই ভেরিয়েবলের ডাটা টাইপ কোনটা আছে কারেন্ট পজিশনে। ওকে, দেন আমরা প্রিন্ট করছি নেমটাকে। এখানে দেখেন রেজাল্ট 3 আছে যেখানে আমার 12.34 আছে, তার সাথে যোগ করছি হচ্ছে নেমটাকে। নেমের মধ্যে আমরা কি করছি, একটা স্ট্রিং ভেরিয়েবল রাখছি। তো আমি চাচ্ছি স্ট্রিংকে
পার্স করে ডাবলে পার্স করতে তার সাথে আরেকটা ডাবল ভ্যালুকে যোগ করতে। তো আমরা যদি চাই একটা স্ট্রিং ভ্যালুকে টেক্সচুয়াল ভ্যালুকে ডাবলে কনভার্ট করতে, তখন আমরা ডাবল ডট পার্স নামে একটা মেথড আছে ডাবলের ভিতরে, ওই মেথডের ভিতরে ওই স্ট্রিং ভ্যালুটাকে বা টেক্সচুয়াল ডাটাটাকে রেখে দেই, তখন সে পার্স করে আমার যে যা করা দরকার সে করবে। এখানে আমরা যোগ করছি, যোগ করে রেজাল্ট 3 এর মধ্যে রাখছি, তারপর রেজাল্ট 3টা প্রিন্ট করছি, যে এখানে দেখেন প্রিন্ট করেছি। তারপরে আমরা দেখেন এখানে আরেকটা ভ্যালু নিচ্ছি যেটা হচ্ছে 123, আর এফ নিয়ে নিছি। আরেকটা মেথড আছে, ধরেন ইন্টিজারেও পার্স করা যায়, ইন্টিজার ডট ইন্ট ডট পার্স আছে, বাট ইন্টের মধ্যে বা ডাবলের মধ্যে আরেকটা ফাংশন আছে যেটাকে বলি আমরা ট্রাই পার্স। সো এই ট্রাই পার্স যেটা আছে এটা কি করে, ট্রাই করে। দেখেন এটা কি একটা ফুল ইন্টিজার নাম্বার? এটা কিন্তু ফুল ইন্টিজার নাম্বার না, 1 2 3 আছে, এফ আছে, এফ কিন্তু একটা ভ্যালিড নাম্বার না, বাট এটাকে আমরা পার্স করার ট্রাই করছি। যদি সে ট্রাই করে না পারে, পার্স করতে না পারে ইন্টিজারে, তখন সে জিরো রিটার্ন করে দেবে। এটা হচ্ছে ডাবল কোশ্চেন মার্ক, যেটা বলি আমরা নাল অপারেটর। এটা কি করে, যদি এইটা পার্স করতে না পারে তাহলে একটা নাল বা ফাঁকা জিনিস থ্রো করে। তখন এই ফাঁকা জিনিসটা বলে যে আচ্ছা আমি ফাঁকা জিনিস তো আমি এর মধ্যে রাখতে পারবো না, তাহলে আমি কি করে দেই, জিরোকে রেখে দেই। ওকে, তখন সে কি করে, জিরোকে রেখে দেয়। আচ্ছা, তো আমরা এই যে এর মধ্যে যে ভ্যালুটা পাবো ওইটার সাথে আমরা 34 যোগ করে দিছি, যোগ করে যে রেজাল্টটা পাইছি ওটা আমরা এখানে প্রিন্ট করেছি। যেহেতু এটাকে পার্স করতে পারে নাই, কারণ এফ কোনো ভ্যালিড নাম্বার না, ইনভ্যালিড নাম্বার, মানে এটা একটা টেক্সট, তো দ্যাটস ওয়াই আমরা এখানে জিরো রিটার্ন পাইছি। জিরোর সাথে 34 যোগ করলে 34 আসে। এটা ছিল আমাদের টাইপ কাস্টিং এর বেসিক ক্লাস। ওকে, যাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন তারা হ্যান্ড ডাউন করে ফেলে। ওকে, দেন আমরা আজকে নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের অপারেটরস। ওকে, তো আমরা মেইন ফাংশনটা লিখে ফেলি। মেইন ফাংশন অলরেডি আমরা জানি। তো মেইন ফাংশনের ভিতরে আমরা অপারেটর নিয়ে কাজ করব। তো অপারেটর নিয়ে আমার মুখে বলার আগে আমি আগে এটাকে স্লাইডে দেখাতে চাই। ওয়েল, তো দেখেন এটা হচ্ছে আমাদের ডার্টের অপারেটর। সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অপারেটর আসলে আমরা অলরেডি ইউজ করছি এই জীবনে, আমরা বহুতবার অপারেটর ইউজ করা শেষ, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো রেগুলারলি করে থাকি। তো আমাদের প্রোগ্রামের মধ্যেও এরকম ম্যাথমেটিক অপারেশন গুলো আছে যেগুলো বলে আমরা অ্যারিথমেটিক অপারেশন। তো এগুলোর জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা যা আছে সবকিছুই এখানে অ্যাভেলেবল আছে। হতে পারে লেখার ধরনটা একটু অন্যরকম, বাট আছে। তো এখানে দেখেন আমরা ডার্টের অপারেটর দেখতে পাচ্ছি, যেমন এখানে যোগ করছে, যোগ করার জন্য যোগ অপারেটর আছে, বিয়োগ করার জন্য এখানে সাবট্রাক্ট করার জন্য সাবট্রাক্ট অপারেটর আছে, নেগেটিভ যে আমরা করি একটার সাথে একটা বিয়োগ করি, বিয়োগ অপারেটর আছে। তবে এখানে গুণ করার জন্য অ্যাস্টারিক সাইন ইউজ করা হয়, স্টার সাইন যেটাকে বলি, স্টার সাইনটা ইউজ করা হয়, অ্যাস্টারিক সাইন আমরা বলবো। তো অ্যাস্টারিক সাইনটা আছে। এখানে ডিভাইড করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়, ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়। আর আপনি যদি রিমাইন্ডার বের করতে চান, মানে একটা থেকে আরেকটা ভাগ করে, এ থেকে বি কে ভাগ করে ওটার ভাগশেষ যদি জানতে চান, তখন আমরা এরকম রিমাইন্ডার ইউজ করি। বা এই যে পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজ বলি না, এই পার্সেন্টেজ এটাকে বলে আমরা মডুলাস বা মড। তো এই সাইনটা তখন আমরা ইউজ করি। আমরা দেখবো, কাজ করে করে দেখবো। তো আরো কিছু অপারেটর আছে, যেমন হচ্ছে এখানে ইউনারি অপারেটর আছে। আমরা মনে করেন যে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু যোগ করতে চাই, ধরেন এর সাথে পি যোগ করতে চাই। তো এটা তো নর্মাল যোগ অপারেটর দিয়ে করি। তো আপনি ভাবেন যে এর সাথে বা ওয়ান এর সাথে ওয়ান যোগ করতে চান, বা বি এর সাথে ওয়ান যোগ করতে চান, তো এটা কি লিখতে হবে, বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান, এভাবে লিখতে হবে না। তো আপনি চাইলে বি প্লাস প্লাস দিয়ে দিলেই হবে। তাহলে কি করবে, সে হচ্ছে এটার সাথে এক যোগ করে দিবে। তো আপনি বি মাইনাস মাইনাসও দিতে পারেন, এক বিয়োগ করে দিবে। তো এটা একটু হাতে কলমে দেখার জিনিস, তো এটা আমরা হাতে কলমে দেখবো। ওকে, আগে চলো এটা আমরা দেখি, আগে আমরা যোগ টোগ থেকে এটাকে আমরা দেখি। ওকে, চলেন আমরা যোগ করি। ধরেন ইন্টিজার এ, এবিসিডি দিয়ে এবার করব। এ এর মধ্যে হচ্ছে আমরা 23 যোগ 45। তো আমরা যোগ করার জন্য এরকম যোগ বা প্লাস সাইন যেটা আছে, এই সাইন বা সিম্বল যেটাই বলেন না কেন, এটা ইউজ করি। তো আমরা বি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এর মধ্যে মনে করেন যে
23-এর সাথে বিয়োগ করব হচ্ছে 4। তো বিয়োগফলটা আমরা কি করব, বি এর মধ্যে রেখে দেব। আমরা ইন্টিজার সি নেই, সি ধরেন 454 ইন্টু ইন্টু দেখেন আমরা কিন্তু অ্যাস্টারিক সাইন দিছি। আমরা আমরা কি করি যে এরকম সাইন দিয়ে আমরা হচ্ছে খাতা কলমে গুণ করি। তো আমাদের এখানে হচ্ছে অ্যাস্টারিক সাইন দিয়ে গুণ বোঝানো হয়। তো আমরা 34 এর সাথে গুণ করলাম, গুণ করার পরে যে গুণফলটা পাবো বা আমাদের যে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট আসবে এটা হচ্ছে সি এর মধ্যে থাকবে। তো আমরা ডি নামে একটা ভেরিয়েবল নেই, ডি এর মধ্যে আমরা হচ্ছে 34 ডিভাইডেড বাই 2। তো আমরা কি করলাম, 34 থেকে ডিভাইড করলাম 2 কে। এবার দেখেন সে কিন্তু ডিভাইডের ফল কিন্তু ইন্টিজারে রাখতে পারতেছে না, কারণ ডিভাইড করার পরে রেজাল্ট কি আসে, ডাবলে আসে। ভাবেন 34 যদি না হয় 35 হইতো, তাহলে কি হইতো, 17.5 আসতো। তো এর জন্য অলওয়েজ সে ডিভিশনের পরে সে রেজাল্ট এক্সপেক্ট করে হচ্ছে এটা ডাবল। তো এর জন্য আপনাকে অবশ্যই ডাবলের ভিতরে এই জিনিসটা রাখতে হবে। আচ্ছা, তো আপনি চান একটা রিমাইন্ডার রাখতে, ইন্টিজার ইন্টিজার এর মধ্যে রিমাইন্ডার রাখতে, যে আমার হচ্ছে 23-কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগফলটা আসবে এই ভাগফলটা আমি রাখতে চাই না, আমি ভাগ শেষটা রাখতে চাই। 23-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 12, 12 না 11, আর আমার ভাগশেষ আসবে 1। এই ভাগশেষটাকে আমি এর মধ্যে রাখতে চাই। তো এর জন্য ডিভাইড সাইন দিলে হবে না বা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হবে না, আমাদেরকে দিতে হবে মড সাইন বা মডুলাস সাইন। তো মডুলাস সাইন দিলে আমরা এর মধ্যে ভাগ শেষটাকে পাবো। চলেন আমরা এগুলা এ বি সি ডি যা যা আছে আমরা এগুলাকে প্রিন্ট করি। ডি ই। তো দেখেন আমাদের যোগ বিয়োগ যা যা করা দরকার সবকিছু সে করেছে, লাস্টে দেখেন ভাগশেষ 1 দিয়ে দিছে। এটা হচ্ছে আমাদের আহ মানে বেসিক 5টা অপারেটর। তো এবার চলেন আমাদের ইউনারি অপারেটরে যাই। তো ধরেন এর এর ভ্যালু কত, এর ভ্যালু আছে এই যে দুইটা যোগ করার পরে যোগফলটা। তো ধরেন আপনি এর মধ্যে যোগ করতে চান 1, এ যোগ 1, তার মানে কি দাঁড়াচ্ছে, এর মধ্যে আমরা হচ্ছে ভ্যালু রাখতে চাই এ প্লাস 1। এর বর্তমান যে ভ্যালু আছে এটার সাথে যোগ করবে কি এ প্লাস 1। বাট এইভাবে না লিখে আমরা কি করতে পারতাম, এ প্লাস প্লাস দিয়ে দিতে পারতাম। তাতে কি হবে, সে হচ্ছে এর সাথে 1 যোগ করে দেবে। এইটার শর্টার ভার্সন হচ্ছে এইটা। এইটা লেখা যে কথা আর এটা লেখা একই কথা। তো এইরকম লিখতে কতগুলা দেখেন, কতগুলা জিনিস ইউজ করতে হয়েছে। শর্টকাটে লিখলে খুব সহজে লিখতে পারতেছে, এর জন্য এ প্লাস প্লাস লেখা হয়। তো আরেকটা জিনিস আছে, তো এ ইকুয়াল টু এ মাইনাস 1। তো এর সাথে আমি 1 বিয়োগ করতে চাচ্ছি। তো এটা শর্টার আরেকটা ভার্সন আছে এ মাইনাস মাইনাস, একে এর সাথে কি করে দাও, 1 বিয়োগ করে দাও, এটা হচ্ছে এ মাইনাস মাইনাস। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লাস প্লাস এ, আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস এ। তো এটার সাথে এটার আসলে পার্থক্য কি, আগে এ দিলে আর মানে আগে প্লাস প্লাস দিলে বা আগে মাইনাস মাইনাস দিলে পরে প্লাস প্লাস দেওয়ার মানে জিনিসটার সাথে পার্থক্য কি, এই জিনিসটা একটু বোঝা একটু টাফ, একটু সবাই একটু খেয়াল করেন। এটা আসলে প্রিন্ট ছাড়া বোঝা সম্ভব না। ওকে, সরি। এই দুইটা আমরা তো বাদ দিই। তো আমরা প্রোগ্রামটা রান করি, সবাই খেয়াল করেন, এখান থেকে খেয়াল করেন 68 69। তো এই পাশে দেখেন আমরা কি করছি, প্রিন্টের মধ্যে এ প্লাস প্লাস করছি, মানে এর সাথে 1 যোগ করছি। 1 যোগ করা আগেও 68 ছিল আমার, এই যে দেখেন এ কিন্তু 68, তো আগেও 68 ছিল, এখানেও 68 দেখাইতেছে। তার মানে কি আমার এর ভ্যালু চেঞ্জ হয়নি, কিন্তু পরের লাইনে যখন এর ভ্যালু আমি প্রিন্ট করছি তখন দেখেন 69 দেখাইতেছে। তার মানে পরে যদি প্লাস প্লাস দেই তার মানে কি হবে, যে আমার এর ভ্যালুটা আগে প্রিন্ট করবে, এর ভ্যালুটা দিয়ে যা কাজ করা দরকার ওই কাজটা এক্সপ্রেশনটা ঠিকঠাক মতো কাজ করাবে। এক্সপ্রেশন শেষ হইলে লাস্টে সে এর ভ্যালু হচ্ছে 1 যোগ করে ফেলবে।
ওকে, তারপরের লাইনে গেলে এর ভ্যালু কিন্তু এক যোগ হয়ে গেছে, এই লাইন যখন শেষ হয়েছে, এক্সপ্রেশন শেষ হয়ে গেছে, তারপরে এর ভ্যালু হয়ে গেছে 69। এর জন্য পরের লাইনে এসে 69 দেখতে পারতেছি। সেম ফর দিস লাইন। সো আপনি চেক করেন, এর সাথে আপনার মাইনাস মাইনাস দেওয়া আছে, মানে এর সাথে এক বিয়োগ করে ফেলবে। এবার খেয়াল করেন, এবার যখন বিয়োগ করছেন ওইবারও কিন্তু 69 দেখাইতেছে, তার মানে প্রথমবার এর সাথে বিয়োগ হয় নাই, সে আগে এর মানটা প্রিন্ট করেছে, প্রিন্ট করা শেষে এ মাইনাস মাইনাস করে দিছে, মানে এ থেকে এক বিয়োগ করেছে। পরের লাইনে আপনি যে দেখতে পারবেন এর মান হচ্ছে এখন 68 হয়ে গেছে। মানে মাইনাস মাইনাস বা প্লাস প্লাস যদি পরে থাকে এটাকে বলে আমরা পোস্ট ফিক্স। এই পরে থাকলে তখন আগে এই লাইনের যা কাজ আছে সেইগুলাকে সম্পন্ন করবে, ঠিকঠাক মতো কাজ করাবে, তারপরে সে এই যে অপারেশনটুকু আছে এটুকু করবে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যেটাই থাকুক না কেন। কিন্তু আপনি যদি চান যে এর সাথে আগে যোগ হবে, পরে হচ্ছে মানে এটাকে প্রিন্ট করবে, তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে এ প্লাস প্লাস আগে দিতে হবে, জাস্ট আগে পরের খেলা আর কি, এছাড়া আর কিছুই না। এবার যদি আমি রান করি তাহলে দেখেন এবার কিন্তু এই যে এখানে কিন্তু মাইনাস হয়ে 68 হয়ে গেছিল, 68 হওয়ার পরে আমি যখন প্লাস প্লাস এ দিছি, তার মানে আগে এর সাথে এক যোগ করছে, তারপরে একে প্রিন্ট করেছে। সো এটা প্রায়োরিটি আগে, তার মানে আমার এর সাথে আগে এক যোগ হয়েছে, 69 হয়েছে, তারপরে প্রিন্ট করছে। পরের লাইনে গেলে কিন্তু এই 69ই পাবেন। ওকে, তো সেম সেম হচ্ছে এই মাইনাস মাইনাস, এখানেও যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো যে আমার সাথে সাথেই আপডেটেড ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এখানে সাথে সাথেই 68 পেয়ে যাচ্ছে, আমার কিন্তু পরের লাইনে আর যেতে হচ্ছে না, কারণ আমি আগে এক মাইনাস করছি তারপরে প্রিন্ট করছি। সো প্রায়োরিটি ম্যাটার্স, যে আমি আগে করলে আগে আমার কাজ হবে, তারপরে হচ্ছে প্রিন্টটা করবে। বাট আমি যদি পরে করি, আগে প্রিন্ট হবে তারপরে হচ্ছে আমার ওই কাজটা হবে, ওই যোগ বিয়োগের কাজটা হবে। ওকে, তো চলেন আমরা স্লাইডের ভাষায় আসি। তো এগুলাকে বলি আমরা ইউনারি অপারেটর। তো পরে আগে যদি থাকে, মানে আগে যদি থাকে কোনো অপারেটর, এরকম প্লাস প্লাস অপারেটর, ওটাকে বলে আমরা প্রিফিক্স। আর পরে যদি থাকে ওটাকে বলে আমরা পোস্টফিক্স। এখানে দেখতে পাচ্ছেন এক্স প্লাস প্লাস এক্স, মানে এক্স এর সাথে আগে এক যোগ করো, তারপরে যা তোমার করার দরকার সব করে নাও। আর এখানে দেখেন পোস্টফিক্স, মানে এক্স প্লাস প্লাস, আগে এক্স এর দিয়ে তোমার যা কাজ আছে ওটা করে ফেলো, তারপরে আমি এক্স এর মান এক যোগ করে ফেলবো। আর প্রিফিক্সে হচ্ছে আগে আমি এই যে মাইনাস মাইনাসে হচ্ছে আগে মাইনাস মাইনাস করো, তারপরে এক্স দিয়ে যা কাজ করা দরকার ওটা করো। এক্স মাইনাস মাইনাস হচ্ছে আগে এক্স নিয়ে কাজ করবা, তারপরে এটাকে মাইনাস করবা এক ফেল। এখানে দেখেন এক্সাম্পল আছে, এক্স নামে একটা ভেরিয়েবল আছে যেটা আমাদের 30 অ্যাসাইন করা আছে। তো আপনি এখানে প্রিন্ট করলে 30ই পাবেন, পরের লাইনে গিয়ে এক্স এর মান দেখা যাবে যে ওখানে 31 হয়ে গেছে। তো ওয়াই এর মান 25 হয়েছে, প্লাস প্লাস ওয়াই দিছে, মানে আগে হচ্ছে এক বাড়বে, তারপর হচ্ছে ওয়াই এর মান প্রিন্ট করবে, আগে এক বেড়ে কত হয়ে যাবে 26, এখানে দেখবেন 26 প্রিন্ট হয়েছে। তো এরকম মাইনাস মাইনাস দিলেও আগে বিয়োগ হবে, তারপরে যেটার মান প্রিন্ট করবে। ইউ যেখানে আছে ইউ এর মান আগে আগে হচ্ছে প্রিন্ট করবে, তারপরে মাইনাস মাইনাস হবে, সো প্রিন্টের মধ্যে 12ই দেখাবে। ওকে, তো এখানে আরো কিছু ভ্যালু আছে, যেমন আমরা ইকুয়াল সাইন ইউজ করি, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে এখানে, সরি। তো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা কি করি, আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি। ধরেন আহ, আমাকে আমরা সাধারণত আগে কি করতাম, আমরা এটা কোড করে দেখি। তো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এই যে ইকুয়াল সাইন, এটাকে দিয়ে আমরা অ্যাসাইন করি, কোন একটা ভ্যালু অ্যাসাইন করি। আমরা যে ইন্টিজার সি লেখা ইকুয়াল টু নতুন একটা ভ্যালু দিয়ে দিই, গুণ বিয়োগ যোগ ভাগ যা যা করতে পারি, করার পরে আমরা যাই করি না কেন এটা ইকুয়াল সাইন দিয়ে আমরা সি এর মধ্যে রেখে দিচ্ছি, মানে সি এর মধ্যে এই ভ্যালুটাকে রাখো। ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট অপারেশনটা করি। ওকে, আমরা আগের স্লাইডটাকে মিস করে গেছি কি, এক মিনিট, না আগের স্লাইড মিস করিনি। তারপর হচ্ছে আমাদের এই যে কাজগুলা করছি, এরকম ধরেন আমার প্লাস প্লাস দিয়ে তো এক যোগ করে, আমি যদি চাই প্লাস প্লাস দিয়ে এক যোগ না করে 10 যোগ করতে, তখন কিভাবে করব। তো এই জিনিসটাই শর্টকাটে লেখা যায় এ প্লাস ইকুয়াল টু 10। তাহলে কি করবে, এর সাথে এটা লেখা যায় কথা, আর এ ইকুয়াল টু এ প্লাস 10।
তো এ আমার বারবার লিখতে হচ্ছে, বাট এবার এখানে লিখতে হচ্ছে না, জাস্ট আমি কি করে দিচ্ছি, এইখানে প্লাসটা দিয়ে দিচ্ছি, তাহলে আর এই যে এইটুকু আমার লিখতে হবে না। ওকে, তো আমি প্লাস ইকুয়াল টু দিয়ে এইভাবে কাজ করতে পারি। সেম আমরা যদি চাই যে এ মাইনাস মাইনাস ইকুয়াল টু 12, তাহলে কি করবে, সে সাথে সাথে এ থেকে 12 বিয়োগ করে দিবে। এবার যদি চাই যে এ মাল্টিপ্লাই ইকুয়াল টু 2, এর সাথে তুমি মাল্টিপ্লাই করো, সো এটা লেখা যে কথা এ ইকুয়াল টু এ মাইনাস 12 লেখাও সেম কথা, জাস্ট ওটা হচ্ছে শর্টার ভার্সন। ওকে, এখানেও আমাদের মাল্টিপ্লিকেশন করছে এ ইকুয়াল টু এ ইন্টু 2। সো আমাকে বারবার লিখতে হচ্ছে, ইকুয়াল সাইন দিয়ে আবার অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, তো এখানে আমাকে অ্যাসাইন করে দিচ্ছে। তো এভাবে আমি ডিভিশনও করতে পারি, এ ডিভাইড ইকুয়াল টু 2 2। তো এখানে ডিভাইড করলে ওই যে আবার ওই জিনিসটা আসবে, যে এটাকে আমাকে অবশ্যই ডাবল হইতে হবে। তো এটা আমি কমেন্ট করে রাখতেছি, আপনারা দেখে নিন, ডাবল করে নিতে হবে, আপনাদের টাইপ কাস্ট করে নিতে হবে, এ ইকুয়াল টু এ ডিভাইড বাই 2। তো পরের লাইনে যে এ, আমি চাই যে এর মধ্যে মড করতে, মড ইকুয়াল টু 2। আমি কি করতেছি এখানে, এ ইকুয়াল টু এ মড বা মডুলাস 2, এ কে 2 দিয়ে ভাগ করব, ভাগশেল যত থাকবে ওটা আমি এর মধ্যে অ্যাসাইন করে দিব। তো এগুলাকেও আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। তো এগুলা এক একটা নাম আছে, নামগুলো আমরা একটু দেখি। তো একটা প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাতে আমরা কি করি, অ্যাসাইন করি, কোন একটা ভ্যালু অ্যাসাইন করি। আরেকটা হচ্ছে অ্যাড এন্ড অ্যাসাইন, এটা হচ্ছে প্লাস ইকুয়াল টু। আরেকটা হচ্ছে সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, সাবট্রাক্ট করে ইকুয়াল দিয়ে আমরা অ্যাসাইন করে দিব। ওকে, এখানে আরো ব্রিফলি ডিসক্রাইব করা আছে, আর ভালোভাবে ডিসক্রাইব করা আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, পড়ে পড়ে দেখতে পারবেন। এটাকে বলে মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন। তারপরটা হচ্ছে ডিভাইড এন্ড অ্যাসাইন। আরেকটা হচ্ছে মানে এটাও ডিভাইড এন্ড অ্যাসাইন, বাট এটাকে হচ্ছে সে ইন্টিজারে কনভার্ট করে ফেলে। আরেকটা হচ্ছে মড এন্ড অ্যাসাইন, মডুলাস কইরা সে কি করবে, সে অ্যাসাইন করে দিবে। ওকে, এগুলো বেসিক অপারেটর। আচ্ছা, ওগুলা লাগবে না, বাট এগুলা লাগবে। এগুলা আপাতত লাগতেছে না, এগুলা ক্লাসের সাথে রিলেটেড, তো এগুলো আগে আমরা দেখবো। তো এইখানে দেখেন আমাদের গ্রেটার গ্রেটার সাইন, গ্রেটার দেন, আমরা ম্যাথমেটিক্স অলরেডি গ্রেটার দেন পড়ছি, তো আমাদেরও এখানেও গ্রেটার দেনটা ইউজ করা হয়, যে এর থেকে বি বড় কিনা, এটা আমরা ইফিলসে গেলেই এটা দেখতে পারবো। গ্রেটার দেন সাইন আছে না, ওখানে যে গ্রেটার দেন সাইন দেয় এগুলো যা বোঝায়, সেম হচ্ছে আমাদেরও এরকম গ্রেটার দেন সাইন আমাদের প্রোগ্রামিং এ আছে। এ ইজ গ্রেটার দেন বি কিনা, এই যে দেখেন এ গ্রেটার দেন বি কিনা, এই গ্রেটার দেন লেস দেন এগুলা চেক করতে গেলে আমাকে রিটার্ন করে ট্রু অর ফলস, আমার এটা সত্য কি মিথ্যা। সো বুলিয়ান টাইপের ভ্যালু ইউজ করা হয়। ওকে, সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন সাইন, অলরেডি আমরা জানি, ম্যাথমেটিক্স যারা বেসিক ম্যাথমেটিক্স করে আসছে তারা অলরেডি এটাকে চিনি। গ্রেটার দেন সাইন, এটা হচ্ছে লেস দেন সাইন, এই পাশে হচ্ছে লেস, এই পাশে হচ্ছে বিগার। আরেকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে বড় অথবা সমান। আর এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, বড় অথবা সরি ছোট অথবা সমান। আরেকটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, মানে এ আর বি ইকুয়াল কিনা, মানে দুইটা সমান কিনা। আমরা তো ইকুয়াল সাইন দিয়ে কি করি, অ্যাসাইনমেন্ট করি, মানে একটা ভ্যালু অ্যাসাইন করে দেই। এখন দুইটাকে সমতা, দুইটা সমতা চেক করার জন্য আমরা কিভাবে আহ মানে কোন অপারেটর ইউজ করবো, তখন আমরা দুইটা ইকুয়াল সাইন ইউজ করি, ইকুয়াল ইকুয়াল বলি আমরা, ইকুয়াল ইকুয়াল, এ ইকুয়াল ইকুয়াল বি কিনা, এ আর বি সমান কিনা। আরেকটা আছে নট ইকুয়াল, যে দুইটা অসমান কিনা, এ নট ইকুয়াল বি কিনা, মানে এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3, এই দুইটা ছোট বড় কিনা, এ নট ইকুয়াল টু বি। আমার যে এমন হতো যে এ আর বি দুইটাই সমান, তাহলে এটা কি করতো, ফলস রিটার্ন করতো, যে এটা তো সমান না, এটা তো মানে সমান হওয়ার কথা না, কিন্তু এটা সমান হয়েছে, তার মানে আমার যা কন্ডিশন ছিল ওটা ফেল করছে। তো এই জিনিসগুলো আমরা ইউজ করব ইফিলস এর ভিতরে, কন্ডিশনাল অপারেটর এগুলা, মানে রিলেশনাল অপারেটর গুলা আমরা কন্ডিশনের মধ্যে বেশিরভাগ ইউজ করে, আর এগুলা রেজাল্ট সাধারণত ট্রু অথবা ফলস হয়। না হয় এ ছোট হবে, না হয় বি বড় হবে, এরকম টাইপের থাকে। সরি, কি বল, হ্যাঁ এটাই, এ না হয় ছোট হবে, না হলে বড় হবে। তো এইগুলা গ্রেটার দেন ইকুয়াল সাইন, মানে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, এগুলাতেই চেক করা হয়। শুধু এই জিনিসটা খেয়াল রাখেন যে ইকুয়ালিটি বা আমরা সমতা চেক করার জন্য দুইটা ইকুয়াল সাইন ইউজ করি, আর অসমতা চেক করার জন্য নট ইকুয়াল টু, যে এক্সপ্লেনারি আমাদের যে সাইনটা আছে,
বিস্ময়বোধক চিহ্ন ইকুয়াল, এই দুইটা মিলা নট ইকুয়াল, এই জিনিসটা চেক করি আমরা, মানে অসমতা চেক করি। ওকে, এগুলো সম্পর্কে যারা ম্যাথমেটিক্স বেসিক ম্যাথ হইলেও করে আসছেন তারা হয়তো অলরেডি জানেন। তো চলেন আমরা নেক্সট স্লাইডটা দেখি। তো এটা হচ্ছে ইজ অ্যাজ নট ইজ, এটা কাইন্ড অফ এটা হচ্ছে রিলেটেড টু ক্লাস। সো টাইপ টেস্ট অপারেটর বলা হয়, এটা আপাতত আপনাদের লাগবে না। সো এটা ব্রেনের মধ্যে আপাতত নিতে হবে না আপনাদের। ওকে, তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্ড লজিক্যাল অপারেটর বলি আমরা এখানে। আচ্ছা, এখানে বাইনারি অপারেটর, এগুলো আমরা আগে দেখি কি কি আছে। এগুলা লাগে না, এগুলা আপাতত লাগবে না আপনার, এগুলা লাগবে না। তো আমাদের এই তিনটা জিনিস লাগে। তো এই তিনটা জিনিস ফার্স্ট অফ অল হচ্ছে এন্ড। আমরা এমন কিছু সিনারিও আসে যে এ এবং বি এরকম চেক করতে হয় যে একটা কন্ডিশন এবং আরেকটা কন্ডিশন হতে পারে 10টা কন্ডিশন, এও সত্য হতে হবে, বি সত্য হবে, সি সত্য হবে, এভাবে আমার চেক করতে হয়। তখন আমরা এরকম লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করি। এন্ড, সো একটা এন্ড দিয়ে কাজ করি না, আমরা আমরা দুইটা এন্ড অপারেটর ইউজ করি। এটাকে বলে অ্যাট পার্সেন্ট। আমরা ওই যে দেয় না অ্যাড্রেস, এন পার্সেন্ট কি বলে আমরা এটাকে, এন পার্সেন্ট এই তো বলি, হ্যাঁ। তো আমরা আহ পরে যেটা দেখতে পাচ্ছি দুইটা বার, আমাদের দেখবেন ওই যে ইন্টার সাইনের উপরে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ আছে আর একটা হচ্ছে দুইটা বার আছে, লম্বা বার। এই লম্বা বার হচ্ছে লজিক্যাল অর, এ অথবা বি, এরকম টাইপের। যে আমরা যদি চাই এ আর বি দুইটাই কন্ডিশন ঠিক করতে, তখন আমরা এন্ড অপারেটর ইউজ করি। আর আমরা যদি চাই যে কোনো একটা সঠিক থাকলেই হবে, তখন আমরা লজিক্যাল অর ইউজ করি। আর এই যে নট, লজিক্যাল নট অপারেটর দেখেন একটা, ওই যে আমরা একটু আগে দেখছিলাম না যে বিস্ময়বোধক চিহ্ন ইকুয়াল সাইন, যে নট ইকুয়াল তো অসমতা মাপার জন্য। তো আমরা এরকম নট নট টাইপের জিনিস মানে কাজ করানোর জন্য আমরা লজিক্যাল নট অপারেটরটা কাজ করি। আচ্ছা, এগুলা অনেকের কাছে উদ্ভব লাগতেছে, এগুলা কই ইউজ করব, এগুলা একটু পরে এই ফিল্ডস এর মধ্যে গিয়েই আমরা ইউজ করব। তো এটা না বুঝলেও সমস্যা নেই, একটু পরে আপনার মাথায় ঢুকে যাবে এগুলা কোন সময় কোন ভাবে ইউজ করতেছে। আচ্ছা, তো এটা নিয়ে আপনি একটু ব্রিফলি পড়তে পারেন, এগুলা এগুলা ডিসক্রিপশন গুলা পড়লেই আপনি আপনি বুঝতে পারবেন। আপনারা যেহেতু বেসিক ম্যাথ করে আসছেন, এতটুকু আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি যে এই অপারেটর গুলো হতে পারে যে ইকুয়াল টু, এই অপারেটর গুলো ইউজ করেন নাই, বাট এই যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো অন্তত পক্ষে আপনারা ইউজ করে আসছেন যদি বেসিক ম্যাথ ম্যাথ করে থাকেন। ওকে, তো আমরা চলেন আমরা আজকে ইফিলস এর দিকে মুভ করব, যেহেতু অপারেটর গুলো শিখছি, অপারেটর নিয়ে মেইনলি কাজ হবে ইফিলস এ। ইফ এলস। ওকে, আমাকে 1 মিনিট টাইম দেন, তারপরে আমরা আবার ইফিল শুরু করি। সবাই একটু মাথা গুছান, তারপরে ইফিল শুরু করি। ওকে, চলেন আমরা ইফিলসটা শুরু করি হালকা, দেন আমরা
বেসিক ইফ এলসটা দেখে পরবর্তীতে আরো ডিটেলসে যাব। ইফ এলস, সুইচ কেস, এগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আগে মেইন ফাংশনটাকে লিখে ফেলি, কারণ যেটার ভিতরে কোড রান করবে ওটা আগে লিখে নিই। তো ধরেন আমাদের যে প্রোগ্রামের ফ্লোটা আছে এটার মধ্যে অনেক ধরনের ডিসিশন নিতে হয়। মানে ডিসিশন নিতে হয় বলতে এমন হয় যে যদি এই কাজটা হয় তাহলে আমি এরকম কিছু করব, যদি এরকম হয় তাহলে ওইটা করব, যদি না হয় তাহলে ওইটা করব, বা কোনোটাই যদি না হয় তাহলে এইভাবে যাব। কাইন্ড অফ ধরেন আপনার বাসা থেকে আপনি বের হইছেন, বের হওয়ার পরে আপনি চিন্তা করছেন যে যদি বাসা থেকে রিক্সা পাই তাহলে আমি রিক্সা নিয়ে বাজারে যাব। এখন আপনি দেখলেন যে বাসার নিচে রিক্সা পান কিনা, তো ওই যে যদি যদি কথা আপনার ঠিক হয় কিনা, তো আপনি দেখলেন যদি কথাটা ঠিক হয়েছে, আপনার বাসার নিচে একটা রিক্সা পেয়ে গেছেন, তার মানে এবার আপনি রিক্সায় করে বাজারে যাচ্ছেন। তা আপনি বললেন যে যদি না পাই তাহলে আমি কি করব, আমি হেঁটে বাজারে যাব। তা আপনার কথাটা এরকম ছিল, যদি আমি রিক্সা পাই তাহলে রিক্সা করে বাজারে যাবো, আর যদি রিক্সা না পাই তাহলে আমি হেঁটে বাজারে যাব। ওকে, তো এই জিনিসটাকে যদি আমি কম্পিউটার প্রোগ্রামে আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি, যে আপনি আপনার বাসাতে রিক্সা পাইলে এক কাজ করবেন, আর যদি রিক্সা না পান তাহলে আরেক কাজ করবেন, এটাই কিভাবে আমরা আনতে পারি। তো এর জন্যই আছে আমাদের ইফ ইজ, ওই যে যদি, ইফ, যদি। আপনি দেখেন আপনার ইংলিশ ভাষার মতোই এখানেও ভাষাটা সিমিলারলি কাজ করে। তো যদি, তো চলেন এটাকে আমরা একটু বাংলিশে লিখি। যদি রিক্সা পাই দেন রিক্সাতে করে বাজারে যাব, না হলে হেঁটে যাব। তো এটা হচ্ছে আমাদের একবার নর্মাল স্টেটমেন্ট, যে আমরা রিক্সা পাইলে বাজারে যাব কি করে, রিক্সায় করে, আর না হলে হেঁটে যাব। তো আমরা এটাকে একটু ইংলিশ ভাষায় সাজাই, যে ইফ গট রিক্সা, তাহলে কি করব, রিক্সায় চড়ে যাব। একটু সুন্দরভাবে করি, রিক্সা করে বাজারে যাব, বাজারে যাব। তো এই জিনিসটাকে আমরা যদি প্রোগ্রামে এভাবেই লিখি, তো আমাদের তো গট রিক্সা এটারে তো প্রোগ্রাম চিনে না। তো প্রোগ্রাম চিনাইতে গেলে এই জিনিসটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, যে ধরেন আমি একটা ভেরিয়েবল বানাইলাম গট রিক্সা, বাসার নিচে গিয়ে আমি রিক্সা পাইছি কিনা। তা আমি বললাম যে ট্রু, এটা রিক্সা পাইছি। তা আমি এবার বললাম যদি ইফ ইফ গট রিক্সা, মানে রিক্সা ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, যদি সত্যিকারে পাই তাহলে কি করব, তাহলে আমি রিক্সা করে বাজারে যাব। ওকে, তো রিক্সা করে বাজারে যাব এইটারে তো চিনে না সে, এটারে কিভাবে চিনাইতে হবে, এটাকে একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিলেই তো হয়, যে রিক্সা করে বাজারে যাব, ওটাকে আমি প্রিন্ট করে দেই, কনসোলে দেখতে পারবে আমি রিক্সা করে বাজারে যাব। সো ইফ গট রিক্সা ইকুয়াল ইকুয়াল ট্রু, এই যে দেখেন ইকুয়াল ইকুয়াল সাইন, দুইটা ইকুয়াল দিয়ে আমরা কি করছি, ইকুয়ালিটি চেক করছি, যদি রিক্সা পাই তাহলে আমি কি করব, বাজারে যাব। আর যদি না পাই, আচ্ছা আগে আমি দেখি যে এটা কাজ করে কিনা। তো আমি এই কোডটাকে রান করি, তাহলে দেখেন রিক্সা করে যাব, রিক্সা করে বাজারে যাব। ওকে, যদি এইটাকে ফলস করে দেই তাহলে কি হয়, তাহলে তো কিছুই হয় নাই। তার মানে আমরা কি করছি, যদি যদি যে আমাদের কথাটা ছিল এই কথাটাকে পুরাপুরি প্রোগ্রামে উঠাইতে পারছি। তার মানে কি হয়, আমরা যদি চাই আমরা এরকম যদি টাইপের বা কোনো ধরনের কন্ডিশনাল ওয়েতে আগাইতে চাই, তাহলে আমরা ইফ ইফ যে আমাদের কিওয়ার্ডটা আছে এইটা ইউজ করি। দেন ইফ এর সিনট্যাক্সটা হচ্ছে আমার একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, যে ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, তাহলেই কেবলমাত্র এটার ভিতরে যাবে। এই যে আমাদের এখানে কার্লি ব্রেসেস দিয়ে একটা ব্লক অফ কোড লিখছে, এটাকে বলে আমরা এটা ব্লক অফ কোড। এখানে অনেক কিছু লিখতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম, এটাকে বলে আমরা ব্লক অফ কোড। এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে, আর আদারওয়াইজ সে মানে এইটুকুকে ইগনোর করে যাবে। এটা যদি ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই ব্লক অফ কোডটাকে সে ইগনোর করে যাবে। ওকে,
তো এবার চলেন, আমরা তো বলছিলাম না হলে হেঁটে যাব, এই কথাটা কইতে পাই। না হলে কথাটা ইংলিশ কি? না হলে কথাটা ইংলিশ হচ্ছে ইলস। ইলস, তাই না? তাহলে আমরা এক কাজ করি, ইলস দিয়ে কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে তো ইলস একটা কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড ডার্টের আছে। তাহলে এক কাজ করি, এখানে আমরা ব্লক অফ কোড লিখে দেই যে আহ যদি রিক্সা পাই তাহলে রিক্সায় করে বাজারে যাব, আর যদি রিক্সা না পাই, না হলে ইলস। ইলস আমরা কি করব, প্রিন্ট করে দেই, হেঁটে বাজারে যাব। আমি যদি এবার রান করি, তাহলে সে কি করতেছে, বলতেছে হেঁটে বাজারে যাবো। হ্যালো, এটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি এখানে আমরা যখন আসি, এই দুইটা মিলা একটা ব্লক অফ কোড হয়ে দাঁড়ায়। সে প্রথমে চেক করে ইফ গট রিক্সা ইকুয়াল ইকুয়াল ট্রু, তুমি কি রিক্সা পাইছো? তখন সে যদি বলে হ্যাঁ পাইছি, তাহলে বলি, ঠিক আছে রিক্সায় করে যাও। তাহলে তো আর হেঁটে যাওয়ার প্রশ্ন আমার মাথায় আসে না, কারণ আমি তো কি করছি, আমি তো এই যে না হলে, না হলে কথাটা কখন আনছি, যখন আমার প্রথম যে কন্ডিশনটা আছে ওটা ফুলফিল করে নাই। সো ইফ রিক্সা ইকুয়াল ইকুয়াল টু গট রিক্সা ইকুয়াল ইকুয়াল টু, দেন আমি রিক্সা করে গেলাম, যাবো না, হেঁটে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদি হেঁটে কখন যাব, যদি দেখি যে এই যে আমার রিক্সা এটা পাই নাই, ফলস হচ্ছে, যদি না পাই তাহলে কি করব, এলসে আমি হচ্ছে হেঁটে চলে যাব। সো যদি সত্য হয় এই কন্ডিশনটুকু, এই কন্ডিশনটুকু যদি সত্য হয় তাহলে এটার ভিতরে আসবে, যদি না হয় পরের টুকুর ভিতরে যাবে। তো এটা হচ্ছে ইফ ব্লক, আর এটা হচ্ছে এলস ব্লক। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইফ এলস, আহামরি কোনো কিছুই না। প্রোগ্রামিংটাও কাইন্ড অফ ইংলিশ ভাষার মতোই। আমি আপনাদের অলরেডি প্রথম দিন বলে দিছি, কম্পিউটারের ভাষা। এখন যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, এগুলা হিউম্যান রিডেবল, মানুষের জন্য লিখি। কম্পিউটারের জন্য লিখলে অনেক কমপ্লেক্স হইতো, ওটা মানুষ বুঝতো না। তো আমরা কি করলাম, আমরা ইফ এলস এর কোড লিখলাম। এবার চলেন আমরা এখানে আরেকটা ইফ এলস এর কোড লিখি, আমরা আরেকটু আরেকটু আধ্যাত্মিক জগতে থেকে এরকম মানে বাস্তব জগতে ফিরে আসি। আচ্ছা, ধরেন, ধরেন কি দেখা যায়, ধরেন হচ্ছে আমার ইন্টিজার টাকা আছে। টাকা হচ্ছে, যদিও ডাবলে রাখা উচিত ছিল, বাট আমি টাকা রাখতে, আমার কাছে খুব কম টাকা আছে, 12 টাকা আছে। তো আমরা চেক করি, যদি ইফ টাকা যে আছে, কন্ডিশনটা আমরা এই যে দেখেন প্যারেন্থেসিসের ভিতরে দেই, তো টাকা ইজ গ্রেটার দেন, মানে বড় 20 টাকা, তাহলে আমি কি করব, এই যে দেখেন ব্লক অফ কোড দেই কার্লি ব্রেসেস দিয়ে। আমরা কি করতে চাই, আমরা হচ্ছে ধরেন কি খাইতে চাই, ধরেন আমি হচ্ছে কি খাবো, বার্গার খাবো, খুবই ওয়ার্ড, 20 টাকাতে বার্গার খাবো, তো বার্গার খাবো। আর যদি না থাকে, মানে টাকা যদি 20 টাকার বড় না হয়, তার মানে কি অবশ্যই 20 টাকার ছোটই আছে, না হলে আমি খাবো হচ্ছে চিপস খাবো। ওকে, আমি চিপস খাবো। তো আমি এবার একটু এটাকে রান করে দিই, তো এবার বলতে হ্যাঁ চিপস খাবো, কারণ আমার কাছে 12 টাকা আছে। 12 টাকা কি 20 টাকার থেকে বড় না ছোট? 20 টাকার থেকে ছোট। তার মানে টাকা ইজ গ্রেটার দেন 20। বল না, টাকা গ্রেটার দেন 20 হবে কিভাবে, তোমার কাছে আছে 12 টাকা, তো তুমি বার্গার খাইতে পারবে না, তুমি কি করে যাও, ইলস এর মধ্যে চলে যাও। ওই যে ব্যতিক্রম যে পথটা আছে, ওই পথের দিকে আগাও যেখানে তুমি চিপস খাইতে গেছো। তো আমি এক কাজ করি যে ভাই আজকে আমি টাকা পয়সা বেশি করে নিয়ে আসছি, আজকে আমার কাছে 50 টাকা আছে। এবার আমি প্রোগ্রাম রান করি, এবার বলছে হ্যাঁ যেহেতু টাকা ইজ গ্রেটার দেন 20, দ্যাট মিনস ইউ ক্যান ইট সাম বার্গার। তো আমি এখন বার্গার খাইতেছি, তো ইলস যে জিনিসটা আছে ওই পথে আমার যাইতে হয় না, যে আমি বার্গার খাইতেছি, আমার চিপসের কি দরকার। তো ইফ ইলস এর মধ্যে যখন ইফটা কাজ করে, তখন ইলস এর মধ্যে আর যায় না, ওইটুকুকে পুরোপুরি ইগনোর করে যায়। অনেকে ভাবতেছে ভাই এটা কি পরের লাইনে লিখতে পারতাম, হ্যাঁ আমি 10 লাইন পরেও লিখতে পারতাম, বাট দ্যাট ডাজন্ট, মানে এটা আসলে কোনো সেন্স করে না, কারণ এটা যদি আমরা এভাবে লিখি তাহলেও দেখতে সুন্দর লাগে, বাট কাছাকাছি এইভাবে যদি লিখি তাহলে কোডটা দেখতে আরো মিনিংফুল হয়, ইভেন বোঝা যায় এই ইফ এর সাথে এই এলসটা কানেক্টেড। সো আপনার রিডেবল হবে, কোডটা বুঝতেও সুবিধা হবে। এবার আমি রান করলে সেমি রেজাল্ট পাবো। তা আপনি পরের লাইনে লিখলেও সমস্যা নেই, বাট মেক শিওর আপনি সুন্দর কোড লেখেন। সুন্দর কোড শুরু থেকে লিখতে হবে, হঠাৎ করে একদিন রাতারাতি আপনি সুন্দর কোড লিখতে পারবেন না। এই কোডিং লেখাটাও, এই সুন্দরভাবে লেখাটাও একটা স্কিল, যেটা সবার মধ্যে নাই। আচ্ছা, সো আমরা ইফ এলস শিখলাম। ধরেন এখন আমাদের আরো কন্ডিশন আসলো, তো তখন আমরা যাবো এলস ইফ এর দিকে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা কিছু কোশ্চেন নেই, একটু কে কে বোঝেন নাই বা কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন।
সানি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, এই যে এলস এর এটা আমরা তো ওই যে ইফ এলস দিলেও তো কাজ করে, মানে প্রশ্ন অ্যাকচুয়ালি না, মানে এলস দিলেও কাজ করে আবার ইফ এলস লিখলেও কাজ করে, মানে সিনট্যাক্স নিয়ে হচ্ছে আমার। ডিটেলসে আসে নাই, আসেনি, ফরগেট অ্যাবাউট দ্যাট। আচ্ছা আচ্ছা। মাহিম ভাই বলেন। ভাইয়া আমার প্রশ্ন ছিল আসলে অপারেটরস ডার্টে, সেখানে আপনি লাস্টের দিকে এ যখন মানে এর মান যে কোডটা ইউজ করা হয়েছে, আমি যদি ওই এর মানটা যে ফার্স্ট লাইনের দিকে যে এর মানটা ছিল ওই মান ইউজ করতে যাই তাহলে কিভাবে কোডটা লিখবো? আচ্ছা, ওটা পরে আসে, হ্যাঁ। আচ্ছা, তো ব্যাক ট্র্যাক করলে আবার এখন বেশি দূরে চলে আসছে আমরা। নূর ভাই বলেন। সরি ভাই, আমাকে একটা স্কোপ দিছেন। আচ্ছা ভাই, আমরা সিতে সাধারণত ব্লক একাধিক ব্লক স্টেটমেন্ট থাকলে কার্লি ব্রেস দেয়, এখানে একটা স্টেটমেন্টের কার্লি ব্রেস এটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। ও নাও লিখতে পারেন, বাট ধরে নেন বাধ্যতামূলক। আচ্ছা, ঠিক আছে। আরিফুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আপনি কোশ্চেন দিয়ে একটা ইয়ে দেখাইছিলেন প্রথম ইয়েতে, ওইটা নাল নাল ভ্যালু অপারেটর। হ্যান্ডেল। আচ্ছা আচ্ছা, আমরা এসকিউএল এ যেমন নাল ভ্যালু হ্যান্ডেল করি এভাবে করতে চাইছেন, বা ইফ এলস এর সাথে এটা সম্পর্ক আছে নাকি? মানে যদি মডার্ন জাভাস্ক্রিপ্টের মানে ওরকম একটা কনসেপ্টে দেখছিলাম যে মডার্ন ভাবে এরকম কোশ্চেন লিখে দিলে আপনার যদি এটা না পায় তাহলে ওটা নিয়ে আসে, এরকম একটা ব্যাপার এগুলো আসলে দেখছিলাম, নাল ওটার সাথে সেফটি রিলেশন। ফিচার। নাল সেফটি আমরা পড়বো। নাল নাল নিয়ে আমাদের ক্লাস আছে, নাল সেফটি নিয়ে। তখন আমরা এগুলা দেখবো, আচ্ছা, ঠিক লেট, ঠিক আছে, নাল। থ্যাংক ইউ। কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে করে আমি আসলে তো মানে দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ জানি না। আমি কিছু লিমিটেড ল্যাঙ্গুয়েজই জানি। হতে পারে অনেক সময় ল্যাঙ্গুয়েজ করি, বাট এখানে অনেক মানুষ আছে, ভ্যারাইটি। তো ডোন্ট মানে কনফিউজ দেম। তো এটার জি মধ্যে জি আমরা জি, থাকি, অবশ্যই, থ্যাংক ইউ। ডার্টেই থাকি। ওকে। আলামিন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওই মেইন ফাংশন থেকে একদম লাস্ট পর্যন্ত আপনি যে কোডটা করছেন, তো এখন কম্পাইলার তো লাইন টু লাইন রিড করবে, তো যখন ইফ এরটা হ্যাঁ, ট্রু হয়ে যাবে তখন তো এলসটা তো রিড করার কথা যাবেই না? না। না, যাবেই না। আহ, এলসে যাওয়ার কি ওটা দরকার পড়ছে? আচ্ছা কোডের আচ্ছা। ফ্লোটা পানির মতো, ঠিক আছে? আপনি কোডের ফ্লোটা ভাববেন পানির মতো। পানি কি হয়, একদিকে গড়ায় না? তো ভাবেন আপনি পানির ফ্লো এইদিকে এইভাবে যায়, মানে প্রথমে এখান থেকে শুরু করে এইদিকে যাওয়া শুরু করে, দেন এই যে পরের লাইনে এখানে এসে আটকায়, এখান থেকে এইভাবে যায়। তো এবার দেখলো যে টাকা টাকা কি বড় কিনা 20 থেকে, সে বললো যে হ্যাঁ বড় তো। তাহলে কি বলে যে আচ্ছা তাহলে ইফের ব্লকের ভিতরেই ঢুকি। সে ব্লকের ভিতরে ঢুকলো, ঢোকার পর বলে যে ইলসে আসছে সামনে, তুমি কি ইলসে ঢুকতে চাও? কম্পাইলার বলে ইলসে যাওয়ার কি দরকার, আমার তো ইফেই কাজ হয়ে গেছে। তখন সে ইলস সহ পরের ব্লকটুকুকেই ইগনোর করে ফেলে। একটু পরে ইলসিপে দেখলেও দেখবো ওগুলা কেউ ইগনোর করছে, এগুলাকেও সে গুনাই ধরে নাই। তো থ্যাংক এই ইউ ভাই। জিনিসটা পানির ফ্লোর মতো কাজ করে। পানির ফ্লো এখানে যে আটকে গেলে পরের টুকুতে আর যায় না, যার দরকার নেই বলে ইগনোর দিস ওয়ান। তো যেহেতু আমার কম্পাইল করে খুব একটা বেশি সুবিধা হবে না। তো মহিউদ্দিন হাসিব ভাই বলেন। ভাইয়া, লজিক্যাল অপারেটরের কাজ কি ইফেলসে আছে? এই যে এটা কি? সরি, ওই যে যে তিনটা দেখাইছিলেন, লজিক্যাল নাকি যেন? আহ, কোনটা? আচ্ছা, সবকিছুই আছে। ওই যে এন্ড অর যেটা বলতেছেন আপনি, হ্যাঁ, তাই না? আছে আছে, একটু পরে আমরা দেখব। Okay. আতিকুল ভাই একটু বলেন, আমরা তাড়াতাড়ি শেষ করি, তারপরে আমরা আসসালামু হচ্ছে। আলাইকুম ভাই, একটু স্ক্রল করে একটু পরে যাবেন এখান থেকে। তো এখানে এই যে গো টু রিক্সা যেটা আছে, এখানে ডিফল্ট ভ্যালু ফলস করে দেওয়া আছে। আমরা যদি এখানে ডিফল্ট ভ্যালু কোনো কিছু না দেই, হুম, এটা কি দেওয়া যাবে? এইভাবে ভেরিয়েবল ধরা যাবে? এভাবে হ্যাঁ, ইউজ করে দেখেন, হ্যাঁ, দেওয়া এটা তো কিন্তু ধরা যাচ্ছে। যাচ্ছে। এখন আমি এখানে আসতেছি যে এখানে যে গো টু রিক্সা ইকুয়াল ট্রু, এখানে যদি ইকুয়াল ট্রু না দেই তাহলে কি এটা কাজ করবে? আর যদি কাজ করে তাহলে ইকুয়াল ট্রু দিব কেন? শর্টকাটে এখন যায় না, এভাবেই কাজ করেন। এটা আপনি না দিলেও ট্রু ফলস থেকে সে নিয়ে নেয়। ট্রু ফলস এভাবে, ট্রু বা ফলস এভাবে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, আর এই যেটা যেটা করছেন বাই ডিফল্ট এটা ফলস অ্যাসাইন করে দিছে।
তো দ্যাটস ওয়াই কাজ করছে। আপনার যে কনসার্ন গুলো আছে সবগুলাই রাইট, বাট এখানে আমরা বিগিনার ফ্রেন্ডলি ভাবে করতেছি দেখে একবারে ডেডিকেটেড ভাবে অ্যাসাইন করে করে দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো আপনি যেভাবে চিন্তা করছেন ওটা সম্পূর্ণই ঠিক। এভাবে গট রিক্সা দিলেও হবে, এখান থেকে ট্রু সরিয়ে দিলেও হবে। ওকে জি ভাই, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তো বাকি কোশ্চেন গুলো আমরা পরে নেই। সো এখন চলেন, এবার তো আমার কাছে একটা কন্ডিশন ছিল যে টাকা যদি 20 টাকার উপরে হয় তাহলে আমরা বার্গার খাবো। এবার ধরেন আমার কাছে অপশন বা চয়েস অনেকগুলো এসে পড়ছে। এবার ধরেন আমার কাছে মাথায় আসলো যে আচ্ছা 20 টাকার উপরে হইলে এবং 100 টাকার যদি উপরে হয়, যদি 100 টাকার উপরে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে পিৎজা খাবো। যদি 20 টাকার উপর হয় তাহলে বার্গার খাবো, আর না হলে চিপস খাবো 20 টাকার নিচে থাকলে। এবার এমনও থাকতে পারে যে টাকা নাই, তো এগুলো তো আমার চেক করতে হতে পারে। তো আমরা চলেন এই ইফের উপরে আরেকটা ইফ লাগাই, যে ইফের উপরে আরেকটা ইফ লাগাই যে টাকা টাকা ইজ বিগার দেন 100, তাহলে কি করব, আমরা হচ্ছে পিৎজা খাবো, পিৎজা খাবো। আদারওয়াইজ আমরা কি করব, যদি আমাদের এটা নিচে থাকে যে 100-র বড় না হয়, তাহলে আমি পিৎজা খাইতে পারতেছি না, অবশ্যই আমি কি খাবো, বার্গার খাবো। বাট এখানে যদি আমি রান দেই তাহলে দেখেন দুইটাই আসতেছে যে বার্গার খাবো। তো আমি আমি যদি এখানে, ও আচ্ছা 50-এর উপরে নাই, ধরেন আমি 120 টাকা দিয়ে দিই। এবার দেখেন সে পিৎজাও খাইতেছে বার্গারও খাইতেছে, তো আমি তো দুইটা খাইতে চাই না, আমি চাচ্ছি যে যদি আমি এই তিনটা থেকে একটা অপশনই চুজ করব, যে যদি 100 টাকার বেশি থাকে তাহলে আমি পিৎজা খাবো, না হয় যদি 100 টাকার কম হয় আর ইভেন সেটা যদি 20 টাকারও বেশি হয় তাহলে আমরা বার্গার খাবো, আর না হলে আমি চিপস খাবো। তো আমরা এই যে এলস, এখানে যে এলসটা আনছি এই এলসটার সাথে এখন আরেকটা ইফ চলে আসছে। তো আমরা এবার এটাকে লিখতে পারি এলস ইফ, যে প্রথমবার আমি চেক করব আমার টাকা যদি 100 টাকার বড় হয় তাহলে আমি পিৎজা খাবো, আর যদি তা না হয় তাহলে আমি আরেকটা কন্ডিশন চেক করব যে টাকা কি 20 টাকার বড় কিনা, যদি হ্যাঁ 20 টাকার বড় তাহলে কি করব, আমরা বার্গার খাবো, আর যদি তাও না হয় তাহলে আমরা এখানে চিপস খাবো। এবার যদি আমি রান দেই তাহলে দেখেন সে কি করছে, সে প্রথমে এসে চেক করছে যে টাকা কি 100 টাকার থেকে বড় কিনা, সে বলছে হ্যাঁ 100 টাকার থেকে বড়, 120 টাকা আছে তোমার কাছে। বলছে ঠিক আছে ভাই আমি পিৎজা খাবো। তো বলছে নিচের গুলো আছে এগুলা খাবা, বলছে না এগুলা কেন খাবো, এগুলা ইগনোর করে যাও। তখন কম্পাইলার এগুলাকে ইগনোর করে দেয়, ফেলে দেয়। তো এবার যদি আমরা বলি যে আচ্ছা টাকার অ্যামাউন্ট কমিয়ে দিই, 70 টাকা দিয়ে দিই, এবার যদি রান করি তাহলে দেখেন সে বার্গারের অপশনে দিয়ে আসছে, কারণ সে প্রথমে চেক করছে টাকা কি 100 টাকার থেকে বড়। তো সে বলছে না ভাই এখানে তো 100 টাকার থেকে বড় নাই। তো বলছে এলসেফ এর মধ্যে গিয়ে তুমি চেক করো, তো এলসেফ এর মধ্যে গেছে যে না হয় আমি আরেকটা চেক করি যে টাকা ইজ বিগার দেন 20 টাকা কিনা, বলছে হ্যাঁ টাকা তো অবশ্যই 20 টাকার থেকে বড়, এটা হচ্ছে 70 টাকা আছে। তো সে কি বলছে ঠিক আছে ভাই তাহলে আমি বার্গার খাই, তাহলে তুমি কি করো এই এই ব্লকটাকে ইগনোর করে চলে যাও। তখন সে আর চিপসের দিকে বা উপরেরটায় তো যাইতেই পারে নাই, নিচেরটায়ও সে যায় নাই। এবার যদি আমি এইখানে 70 টাকা না দিয়ে আমি হচ্ছে 18 টাকা দিতাম তাহলে দেখেন কি হয়। তাহলে সে কি করছে, প্রথমবার যে এখানে ধাক্কা খাইছে যে আমার কাছে তো 100 টাকা নাই, তো তুমি এইখানে যাইতে পারবে না, সেখানে চেক করছে যে 20 টাকা আছে কিনা, সে বলছে না 20 টাকাও নাই। তা বলছে ঠিক আছে তোমার কাছে কোনো টাকাই নেই যেহেতু তুমি এই যে চিপস খাও, বসে বসে চিপস খাও। ওকে, তো এবার যদি চাই আরো একটা কন্ডিশন বসাইতে, তো আমরা আরো একটা এলসিফ বসাইতে পারি। কিভাবে, আরেকটা এলসিফ দিয়া। তো আমরা যদি দেখি যে এখানে 50 টাকার উপরে আছে, মানে 100 টাকা তো প্রথমবার তো ধাক্কা খেয়ে তো এই পাশে আসবে, তাই না? 100 টাকা থাকলে তো এটাই হয়ে যেত, সে যেহেতু 100 টাকা নাই তার মানে 50 টাকার বেশি আছে, তাহলে আমরা পিৎজা খাবো না, আমরা হচ্ছে পেপসি খাবো। ওকে, এবার আমি কি করে দেই, এখানে ধরেন 60 টাকা দিয়ে দিই। এবার দেখেন সে কিন্তু পেপসি খাচ্ছে, কারণ তার কাছে 50 টাকার বেশি আসছে, নিচের দিকে আর সে যায় নাই। ওকে, এগুলা হচ্ছে আমাদের এলসিএম। তো আরেকটা জিনিস আমরা এর মধ্যে শিখে ফেলি, যে টাকা যদি 20 টাকা দেয় তাহলে কি হবে। টাকা যদি 20 টাকা দেয় তাহলে কি খাওয়ার কথা, বার্গার খাওয়ার কথা, কিন্তু সে খাইতেছে কি, চিপস। কারণ আমরা এখানে কি কন্ডিশন চেক করছি, যে টাকা ইজ বিগার দেন 20 টাকা হইতে হবে, যে টাকা বিগার দেন হইতে হবে, গ্রেটার দেন 20 টাকা হইতে হবে, 20 টাকা হইলে হবে না, 20 টাকার বড় হইতে হবে। তো আপনি যদি এরকম চান যে না গ্রেটার দেন না, 20 টাকা হইলেও হবে, 20 টাকা সমান অথবা বড় হইতে হবে, তাহলে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই যে দেখেন প্রথমে গ্রেটার দেন অর ইকুয়াল টু
অথবা বড় হও টাকা 20 টাকার, অথবা সমান হও, তাহলেই তুমি বার্গার খাইতে পারবা। এই যে দেখেন বার্গার খাইতে পারতেছে। সেম আমরা যদি এখানে 50 টাকা দিতাম, 50 টাকা দিলে কিন্তু সে পেপসি খাইতে পারতো না, বার্গারই খাইতে হইতো, কারণ 50-এর থেকে বেশি টাকা থাকতে হবে। মানে বার্গার খাইতে হলে অবশ্যই 50 টাকা থেকে বেশি টাকা থাকতে হবে, বাট আমরা চাই 50 টাকার সমান থাকলেও তাহলে আমরা পেপসি খাইতে দিব। তাহলে এবার দেখেন সে পেপসি খাইতে পারতেছে। তো এটাকে বলে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু। না ভাই, এখানে তো দুটো পিন করার কথা। এখানে পেপসি খেতে পারে, বার্গার খেতে পারে, কারণ দুইটা তো কন্ডিশন একই হয়ে গেছে। কাইন্ডলি ক্লাস শেষে যাদের যত কনসার্ন আছে ক্লাস শেষে এগুলো আমরা রেজ করবো, হ্যাঁ? আপনি জেনেও থাকেন ক্লাস শেষেই বলবেন, ডোন্ট ওয়ারি, আমি হারিয়ে যাচ্ছি না। সো এখানে দেখেন আমরা ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা যে রান করি তাহলে দেখেন এটাকে ইগনোর করে গেছে, কারণ এটা আমরা একটা কমেন্ট অ্যাড করছি। তাহলে দেখেন পেপসি দিতেছে, কারণ আমরা প্রথমবার এখানে আসছি, আসার পর চেক করছি যে টাকা কি 100 টাকা থেকে বড় কেনে। সে বলছে যে ঠিক আছে, এটা তো পিজা খাওয়ার মতো টাকা নাই। তখন সে চেক করছে, আচ্ছা আমার কাছে 50 টাকার বেশি বা সমান আছে। সে বলছে হ্যাঁ, তোমার কাছে তো 50 টাকার বেশি, মানে বেশি নাই কিন্তু সমান আছে, 50 টাকায় আছে। সে বলছে ঠিক আছে, যেহেতু আমাকে 50 টাকা আছে, আমি পেপসি খাই। তো নিচে আসে যায় নাই, কেন যাবে না? কারণ সে এই কন্ডিশনটা ম্যাচ হয়ে গেছে। তো নিচের কন্ডিশন এগুলা কোনো কিছুই চেক করবে না, সে এগুলাকে ইগনোর করে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এলস এফ। ওকে, তো এটা গেল এলস এফ। আমাদের নেক্সট এরকম আমরা চেইনিং করতে, ও আচ্ছা, এটা সম্পর্কে একটু ক্লিয়ার করি। তো আমরা এই যে ইফিলস লিখি, ইফিলস, এলসিফ, এগুলাকে বলে আমরা এলসিফের চেইনিং বলি, বা অনেক সময় লেডার বলি। এটা সাধারণত আমরা 3টা বা 4টা লিখি, এর চেয়ে বেশি থাকলে আমরা এটাকে আরো ভাঙার ট্রাই করি। তো এই সব ক্ষেত্রে আমরা গুড কোড যখন লিখবো, ভালো কোড লেখার ট্রাই করবো, এগুলো যত কম এলসিফ লেখা যায়। তো এই যে আমাদের এখানে 4টা হয়েছে তাও মানানসই, এখানে দেখবেন অনেকে 10-12টা এলসিফ লেখা বলতে, তখন ওটাকে বলে আমরা এলসিফ ল্যাডার। মানে যে মই থাকে না, চঙ্গ বা মই, ওইরকম মইয়ের মতো হয়ে যায়, তখন আমরা ওটাকে বলি এলসিফ ল্যাডার। তো ওটা একটা কোড স্মেল বা বাজে কোড। ওকে, এটা আপনারা জেনে রাখেন, বাট এত মাথা ঘামাইতে হবে না এখন। জাস্ট এটা আপনারা এলসিফ বোঝার ট্রাই করেন। ওকে, এবার কার কার কনসার্ন ছিল তারা হ্যান্ডেস করেন যে এটা ভুল ছিল বা এই ছিল। কে বলছেন তখন? সেই সেই বললে শুরু করে। যাদের কোশ্চেন আছে হ্যান্ডেস করতে পারেন ইন দ্য মিনটাইম। ওকে, আফসার ভাই বলুন। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে 50 টাকাটা তো মানে 20 টাকার থেকেও বড় না, মানে আমি হ্যাঁ, যখন, তাহলে তো এখানে মানে পেপসি প্লাস বার্গার দুইটা হওয়ার কথা ছিল না? 50 টাকা কি, মানে বুঝি না আপনার মানে কন্ডিশনটা এখানে তো আমরা আবার। টাকার মধ্যে 50 টাকা রাখছি। এখন হ্যাঁ, এখানে হচ্ছে একটা শর্ত হচ্ছে, যদি 50 টাকা সমান হয় তাহলে পেপসি প্রিন্ট করবে, আর যদি আর একটা হচ্ছে 20 টাকা থেকে বড় হলে। এখন এটা তো হচ্ছে 20 টাকা থেকে বড় হবে না, 50 টাকাটা, সেক্ষেত্রে বার্গারটা প্রিন্ট করবে না? এটার ব্লক কোনটা? এটার ব্লক অফ কোড কোনটা? যে টাকার মধ্যে আমরা 50 টাকা রাখছি। তো টাকা ইকুয়াল টু আর গ্রেটার দেন 50 হইলে আমরা কি করব? পেপসি ড্রিঙ্ক করব। আদারওয়াইজ আমরা পরের কন্ডিশনে যাব। তো এই কন্ডিশনে ম্যাচ করছে না? এই কন্ডিশনে ম্যাচ করছে কিনা সেটাকে বলে। টাকা কি 50 টাকার বড় বা সমান? জি ভাইয়া, তাহলে সমান। কি এই ব্লক অফ কোডে যাবে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তখন এই ব্লক অফ কোডে যাবে, বাকি ব্লকগুলোকে সে ফেলে দেবে। এই মানে ভাই, যদি কোডগুলোকে একটা কন্ডিশন কাজ করলে আর পরবর্তী কোনো কন্ডিশনে যাবে না? না, কাজ করবে না। আচ্ছা আচ্ছা। ইফ এলস এলসেফ এর যে এইরকম একটা চেইনিং আছে, এই চেইনিং এর মধ্যে যে কোনো একটা কাজ করলে পরেরগুলা ফেলে দেবে। যে কোনোটাই কাজ না করে এই উপরেগুলো, তখন সে এলসেফ এর মধ্যে যাবে। এলস ছাড়াও আপনি কোড লিখতে পারেন, এলস ছাড়াও কোড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই যে কোনোটাই যদি না যায়, তাহলে লাস্টে যাওয়ার মতো কোনো ডিফল্ট কেস নাই। তো তখন সে লাস্টের কোনোটা অপশন পাবে না, যে সে কোনো কিছুর টাকা পয়সা মনে করেন খুবই কম, সে মনে করেন 5-6 টাকা আছে বা 10 টাকা আছে, তখন কিন্তু সে উপরের গুলার মধ্যে কোনোটার মধ্যে মিল খাবে না, তখন সে কিন্তু হাওয়া খাইতে হবে। রাইট? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আজম আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এই টপিক নিয়ে কোশ্চেন করতে যাচ্ছিলাম না। আমি ফার্স্ট মডিউল যেটা ছিল সেটার এক্সামটা দিতে পারি না আর কি। এটা কাইন্ডলি আর সাপোর্টে যে আছে তার সাথে কন্ট্যাক্ট করেন, সে আপনাকে ব্যবস্থা করে দেবে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আলামিন ভাই বল। ভাইয়া আপনি যে টাকা নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন ইন্টিজার, ওই টাকার নিচে একটা এরর মতো দেখাচ্ছে, যদিও লাল না হুম, সবুজ, বাট এটা কি হ্যাঁ প্রবলেমটা কি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্নিং। এখানে বলতেছে একটা টাইপো আছে, মানে এটা যে টাইপো, টাইপো বলতে ভুল, এটা একটা ভুল আমি লিখছি, ওয়ার্ড লিখছি। মানে ইংলিশে টাকা বলতে তো কিছু নাই, রাইট? তো এর জন্য সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ভাই তুমি এখানে একটা যে ওয়ার্ডটা লেখছো এটা তো ইংলিশে আমি বুঝতেছি না, এটা খুঁজে পাইতেছি না। এর জন্য সে বলতেছে এটা টাইপো ইন ওয়ার্ড টাকা, এটা তুমি ভুল কোনো স্পেলিং লেখছো, চাইলে এটা সুন্দর করে লেখো, তাহলে অন্যরা বুঝতে পারবে খুব ইজিলি। ভাই আমি তো যে কোনো ভেরিয়েবলই লিখতে পারতাম, কিন্তু এখানে ওরা স্পেসিফিক লিখতে বলতেছে, তাহলে কি আমার লিখতে ওদের মতো বলতেছে করে না, সে লেখা তো উচিত? আপনাকে গাইড করতেছে, সে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। আপনি চাইলে ওয়ার্নিং বন্ধও করে দিতে পারেন। ধন্যবাদ ভাই। ওয়ার্নিং আর ইরোরের মধ্যে পার্থক্য আছে, ইরোরটা আপনাকে কম্পাইল করতে দিবেন, আর ওয়ার্নিং যেগুলো আছে এগুলো আপনাকে ওয়ার্ন করবে, দ্যাট কুড বি রাইট অর দ্যাট কুড বি রং। আর এটা আপনার জন্য বেটার হইতে পারে, নাও হইতে পারে, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। তারা আপনাকে ওয়ার্ন করতে পারে। আচ্ছা, তো চলেন আহ আমরা ইফিলস এর এই পর্যন্তই থাকি, বেশি ডিপে না যাই। যারা বেসিক পর্যন্ত বুঝেন তাদের জন্য বেসিকই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা ইফিলস এর আরো লজিক্যাল অপারেটর দিয়ে কমপ্লেক্স ইফিলস লেখা শিখবো। তো তার আগে আপনারা বাসায় এটাকে প্র্যাকটিস করে আসেন। আচ্ছা, তো আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। যাদের কোশ্চেন